সালাম আলাইকুম। আমার প্রেজেন্ট হয়নি। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি মিতু আপু। না সমস্যা নেই হুজুর। আচ্ছা, গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম তা ছিল আপনাদের মেনু বার নিয়ে। তো মেনু বারটা যদিও করেছি, হয়তো অনেকেরই হয় নাই বা আসে নাই, এমন অনেকের প্রবলেম হয়েছে। তো ওই প্রবলেমটি ছিল অবশ্যই সলভ করে দিব, কিন্তু শুরুতে আপাতত নতুন কোনো টপিক্সটা শেষ করি, ওটা সলভ করতে করতে হয়তো অনেক সময় লেগে যাবে। এই কারণে ভাবলাম যে আগে একটু নতুন কোনো টপিক্সটা শেষ করি, তারপর আপনারা যাদের সলভ হয়েছে বা পারেন, মেনু হয়ে গেছে, তারা নতুন টপিক্সে হয়তো প্র্যাকটিস করলেন। আর যারা পুরান, যেমন যাদের হয় নাই মেনু বা, তারা হয়তো আবার ট্রাই করলেন, প্র্যাকটিসের সময়টা রাখলাম আর কি। আমরা আপাতত নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে মূলত সাধারণত 5টা জিনিস লাগে। তার মধ্যে 5টা জিনিস হলো, 1 নম্বর হচ্ছে হেডার লাগে, 2 নম্বর হচ্ছে মেনু বার লাগে, 3 নম্বর হচ্ছে বডি পার্ট, হ্যাঁ, মেনু বার, 3 নম্বর হচ্ছে স্লাইডার। এরা আবার স্লাইডার ইউজ করে নেই, মূলত অনেক জায়গায় স্লাইডার থাকে অথবা কোনো একটা ছবি থাকে। তো যাই হোক, স্লাইডার যেমন ওরা একটা ছবি দিয়ে দিছে একটা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, এইটুকু দিছে। অনেকে ফটো দেয়, অনেকে স্লাইডার দেয়।
তো যাই হোক, প্রথম আলো তো ওরকম কোনো ওনাদের শুধু পত্রিকা ছাড়া তো আর কোনো ওনাদের ওরকম কোনো প্রোডাক্ট না যেখানে ওনারা তাদের প্রোডাক্ট দেখাবে। তো ওদের এটা মূলত একটা সংবাদ মাধ্যমে একটা ওয়েবসাইট, এই কারণে ওনারা এইভাবে রাখছে। তো 5টা জিনিসের মধ্যে প্রথম হলো হেডার, দ্বিতীয় হলো আপনার মেনুবার, মেনুবার এটা, 3 নম্বর হচ্ছে স্লাইডার, 4 নম্বর হচ্ছে আপনার বডি পার্ট। বডি পার্টে আপনার বিভিন্ন কলাম থাকবে, হ্যাঁ, সাইড বার থাকবে। সাইড বার মানে হচ্ছে যে এই যে একটা সাইড বার, মানে সাইডে একটা জিনিস থাকবে। এবং এরপর হচ্ছে আপনার সাইড বারের পরে সবার শেষে এখানে থাকবে আপনার, সবার শেষে ফুটা থাকবে। ফুটা থাকবে। তো টোটাল এই 5টা জিনিসটা বুঝতে পেরেছি। তো আমাদের 5টা জিনিসের মধ্যে 5টা জিনিসের মধ্যে আমাদের মূলত আমাদের যে জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে, যেটা কঠিন ছিল আমাদের, মেনু বার হয়ে গেছে আর হচ্ছে আপনার স্লাইডার হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা শিখবো সেটা হচ্ছে কলাম কিভাবে করে। তো একটা সাইডে যখন কলাম বানানো হয় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে একটা কলাম খুব একটা হয় না, এক কলাম দিয়ে একটা পেজ এরকম খুব কমই হয়। হইলেও দেখবেন যে এখানে 3 কলাম বেশি দেখা যায়। দেখেন এখানে 3 কলাম, এই দেখেন 1 কলাম 2 কলাম 3 কলাম, এখানেও 1 2 3, এইভাবে করে আপনি 3টা কলাম করে দেখবেন। তবে 4টা কলামও হয়, যেমন দেখেন এখানে 4টা কলাম। তো আপনি যদি 3টা বানাতে পারেন আপনি 4টাও পারবেন, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তো বেশিরভাগ ক্ষেত্রে 3টা একটু বেশি, দেখেন এখানেও 3, 1 অথবা 2 খুবই কম, 4ও খুবই কম, 3টা অনেক বেশি। তো এই হচ্ছে ব্যাপার। তো আসুন আমরা আজকে শিখবো সুন্দরভাবে যে কিভাবে 3টা কলাম করা যায়। 3টা কলাম করার ব্যাপারটা যদি আমরা শিখে যাই তা আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে ওয়েবসাইট বানানোটা। আচ্ছা, তো আপনারা খেয়াল করছেন যে আমি একটা নতুন একটা ফোল্ডার নিয়েছি, নাম হচ্ছে কলাম মর্নিং নামে নিয়েছি, কারণ ডে শিফটেরও তোমাদেরকে জন্য আলাদা ফোল্ডার, এই জন্য আমি আলাদা আলাদা করে নিয়েছি। তো ফোল্ডারের মধ্যে কি কি রেখেছি একটু দেখে আসি। ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, শুনতে না পেলে একটু বললেন। তো দেখেন, তো কলামের ভিতরে কি কি রাখলাম, index.html আর একটা হচ্ছে style.css, দুইটাকে আমি রেখেছি। রাখলাম যে এটার সাথে এটা কানেক্ট করতে হবে, দুইটা পেজের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে এখানে কানেক্ট করার জন্য আমাকে লিংক নিতে হবে। লিংকের মধ্যে রাখবো style.css, হচ্ছে রিলেশন স্টাইল শিট, আর href হচ্ছে style.css। এই তো, এই হচ্ছে আপনার কাজ শুরু করার জন্য যা যা লাগে। তাই আর আরেকটা ব্যাপার হলো, একটা ওয়েবসাইটের মধ্যে আপনি হয়তো একবার আপনি হেডার করে ফেলছেন, একবার স্লাইডার বসায় ফেলছেন, এবং আপনি ফুটারও একবার বসায় ফেলছেন। এগুলো খুব কমই চেঞ্জ হয়, খুব কম চেঞ্জ হয়। যখন আপনি যেমন ধরেন এই যে প্রথম আলো, ওনাদের যে পত্রিকাটা, এই যে একটা ওয়েবসাইট, এই হেডার, এই যে হেডারটা যেমন দিলেন, আচ্ছা আপনারা যা দেখতেছেন এখানে বিভিন্ন লাইনের নাম আছে, এটাকে বলা হয় টাইটেল বার, যেটা একদম উপরে দেখতেছেন, এই যে পিএনজি, অ্যাটেন্ডেন্স শিট, লেটেস্ট অনলাইন বাংলা নিউজ, এগুলো সব টাইটেল বার। নিচের বারটা হচ্ছে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে কি থাকে, অ্যাড্রেস থাকে। তো আইটি ভাষায় অ্যাড্রেস বলে না, বলে যে পাথ থাকে, পাথ, ওয়েবসাইটের পাথ থাকে, কিভাবে কোথায় যাইতে হয়। আর 3 নাম্বার যা দেখতেছে এটা হচ্ছে আপনার মেনু সেকশন বা মেনু বার বলে। এটা থাকে অনেক জায়গায়, অনেক সময় থাকেও না, এটাকে অ্যাড করে নিতে হয়। এখানে কীভাবে জানি যে অ্যাড করে, এখানে অ্যাড করা যায়। এটাকে হলে হয় কি, যার যে সমস্ত বুকমার্ক যেগুলো, সেগুলো এখানে এসে বসে থাকে আর কি। এই হলো ব্যাপার। এরপর থেকে হলো মূলত ওয়েবসাইটের যাত্রা শুরু। তো ওয়েবসাইটের মধ্যে যে 5টা স্টেপের কথা বলছি, হেডার কিন্তু দেখেন খুব একটা চেঞ্জ হবে না। হেডার আপনি 1 মাস পরে আসলেও দেখবেন যে এরকম প্রথম আলো, লগ ইন, নোটিফিকেশন, এরকম বাংলা ইংলিশ এগুলো থাকবে। হ্যাঁ, এগুলো খুব একটা সচরাচর সহজ। শুধুমাত্র কি করে, তারা প্রতিদিন এসে এখানে হয়তো তারিখটা জাস্ট চেঞ্জ করে। তারপর দেখেন 2 নাম্বারে যেটা বললাম, মেনুবারও খুব একটা চেঞ্জ হয় না, কারণ মেনুবার যেভাবে আছে সেইভাবেই থাকে। প্রতিদিন কোনো নিউজ হলেই তারা ওই জায়গায়, ওই সেকশনে যে ওরা
ওই নিউজটা তারা বসায় গতকালের নিউজটা সরায় আর নতুন নিউজটা এখানে অ্যাড করে। এবং এটা গেল আপনার কয়টা। আর স্লাইডারের 3 নম্বর স্লাইডারটাও কিন্তু সবসময় তাদের স্লাইডারটাই ওপেন থাকে, এটা কখনো খুব একটা চেঞ্জ করার দরকার পড়ে না। আমরা যদি বসুন্ধরা গ্রুপে যদি যাই তো দেখবো তাদের, আমরা যে এই কদিন ক্লাসে না হইলেও অনেক প্রত্যেক দিনই এই বসুন্ধরা গ্রুপটাকে ওপেন করে দেখেছি। আমি কি কখনো চেঞ্জ পাইছি? ওনাদের ওনাদের কিন্তু আপনার হেডার এবং মেনু বার দুটাই একসাথে রাখছে, আর স্লাইডারটা সবসময় এটাই দেখি বারবার ঘুরে ফিরে আসে, এগুলো চেঞ্জ নেই। হ্যাঁ, এখন তাহলে চেঞ্জ হয় কোনটা বেশি? মূলত চেঞ্জ হয় আপনাদের কলামগুলো, চেঞ্জ হয় কলামগুলোই মূলত বারবার প্রতিদিনই আপডেট করতে হয়। আপনার ছবি অনুযায়ী কলাম অনুযায়ী দেখবেন যে কোনো কোনো সময় দেখবেন এখানে 3টা, এখানে 4টা কলামগুলো চেঞ্জ হয়। ইভেন আমি যে সবার শেষে যদি যে ফুটারটাও না চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ ফুটার অংশ আপনার তাদের কি থাকে, তাদের কি অ্যাড্রেস থাকে, আমাদের সঙ্গে থাকুন, এখানে কিছু ফুটারের অংশ থাকে, এগুলো খুব একটা চেঞ্জ করেন না ওনারা। তা আমাদের মূলত কাজ হয় কোথায় বেশি? আমাদের মূলত কাজ হয় বেশি মেনু বারে। এখন ওয়েবসাইটের সবচাইতে মানে প্র্যাকটিক্যাল পার্টই হলো কিন্তু এই কলম তৈরি করা। এখন কলাম তৈরি করতে গেলে আপনাকে একটা চিন্তা ভাবনা করে নিতে হবে, কিছু ক্যালকুলেশন করে নিয়ে মূলত ওয়েবসাইটটা আপনি বানানোর জন্য শুরু করবেন। তো একটা ওয়েবসাইট যখন বানাবো, মানে যখন আমরা এই কলামটা দিতে গেলেই আপনি দেখবেন যে এদের যে আমাদের হাইট নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই যে হাইট মানে হচ্ছে যে দৈর্ঘ্য নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই যে মানে উপর থেকে নিচে যেটা কথা বলতেছে, আপনি দৈর্ঘ্য নেন যা ইচ্ছা তাই, দৈর্ঘ্য নিয়ে কোনো টেনশন নেই। দৈর্ঘ্য যত বাড়ে তত নিচে নেমে যাবে। আপনার হিসাব করতে হবে সবসময় উইথ দিয়ে, আমার ওয়েবসাইটের উইথ কত হবে, আমার ছবিগুলো ধরবে কি না এই উইথের মধ্যে। হ্যাঁ, এগুলো আমাদের মূলত বুঝতে হবে। বা আমার এই পুরোটার উইথ কত। হাইট নিয়ে কেউ চিন্তা খুব কমই করতে হয়, হাইট নিয়ে তেমন তেমন চিন্তা তেমন করা লাগে না। আচ্ছা, যা করতে হবে আপনাকে উইথটাই নিয়ে বেশি চিন্তা করতে হবে। তবে কত উইথের মধ্যে আপনি নেবেন, আপনার ওয়েবসাইটের পেজটা কত বড়, তার মধ্যে থেকে 3টা ছবি রাখবেন, কলাম রাখবেন, প্রত্যেক ভাগে কত করে পড়বে, এগুলো একটু ক্যালকুলেশন করব। এছাড়া ক্যালকুলেশন না হলে হবে না। তো আসলে মূলত আমাদের এই পুরো উইথ কিন্তু হচ্ছে 960 পিক্সেল। 960 পিক্সেল অ্যাকচুয়ালি 960 না, অ্যাকচুয়ালি 100, মানে 1000 পিক্সেল, মানে 1000 পিক্সেল হলো পুরো ওয়েবসাইটটা। 1000, ঠিক আছে, 1000 হলো আপনার পুরো ওয়েবসাইটটা। কিন্তু 1000 পুরো ঠাসা ঠাসা হইলে না দেখতে ভালো দেখা যায় না। এই জন্য কি করা হয়, এখান থেকে 20 ছেড়ে দেওয়া হয়, এখান থেকে 20 পিক্সেল ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে মূলত 960 রাখা হয়। কারণ 20 যদি 40 ছেড়ে দিই দুনো সাইড থেকে, তাহলে কিন্তু 960 থাকে। তো 960 হলে দেখতে একটু ভালো লাগে। দেখবেন আপনি যদি কোনো একটা উপন্যাস হাতে নেন, উপন্যাসের বই, বা আপনি যে কোনো একটা বই একটা খুলে দেখেন না হাতের পাশে, দেখবেন যে বইয়ের একদম একদম এই কর্নার থেকে নিয়ে শুরু করে কি একদম এই কর্নার পর্যন্ত কি লেখা থাকে? দেখবেন যে এই বইয়ের প্রত্যেকটা পাতায় দেখবেন এইটুকু খালি, আবার শুরুতেও একটু এদিকে খালি, মানে দোনো জায়গায় খালি থাকে। হয়তো বাম সাইডে সেলাই করা থাকে বিধায়, বাইন্ডিং করা থাকে বিধায় এখানে খালিটা কম দেখা যায়, কিন্তু এইদিকে তো ঠিকই খালি থাকে। আর ওরা যখন পেজটা যখন ছাপায় দোনো দিকে কিন্তু একই মাপেরই খালি থাকে। তো এটাও তো একটা ওয়েব পেজ, আমাদের ওয়েব পেজ মূলত একটা বইয়ের মতো। মনে করেন যে বইটা কাগজে, আর এখানে পৃষ্ঠাটা হলো ওয়েবসাইটের, এগুলো প্রত্যেকটা পৃষ্ঠা। এগুলো মোটামুটি আমরা কম বেশি জানি। এখন তাহলে আমরা 3টা কলাম নিতে যাব, এখন 3টা করে কলাম নিব, 4টা কলাম নিব। তো আপনি প্রথমে একটা কি নিয়ে নেবেন, আমরা একটা কলাম যেহেতু নিব, আমরা প্রথমে একটা ডিপ নিতে পারি। মানে 3টা কলামকে আমরা কি করব, একটা একটা কন্টেনারের মধ্যে রাখবো। পুরো 3টা দ্বীপকে, মানে পুরো 3টা কলামকে আমরা একটা কন্টেনার রাখবো। তো যেহেতু একটা ডিপ নিব, ডিপ নিলে ডিপের ভিতরে আমি মূলত 3টা কলাম রাখবো। তো ডিপ নিলে কি করতে হয়, ডিপের মধ্যে ক্লাস দিতে হয়, ক্লাসের একটা নেম দিতে হয়, কারণ ডিপের কি নাম দেওয়া ছাড়া হবে না।
তো আমি ধরেন নাম দিলাম র্যাপার। তো এই কাজটা আপনি এভাবেই না করে একটু দ্রুত করার জন্য আপনি এইভাবেও করতে পারেন। সেটা হচ্ছে ডট WRAPP র্যাপার লেখার পর ট্যাব দিলেও কিন্তু সেম একই জিনিসে আসবে। এটা আমি দুইবারই দেখালাম যাতে করে যারা একদম বিগিনার তাদের জন্য বুঝতে যেন কোনো রকমের সমস্যা না হয়। তো আমরা কি নিলাম, আমার র্যাপার নামে একটা ডিভ নিলাম। আমাদের টার্গেট কি, এখানে আমরা 3টা কলাম রাখবো। আচ্ছা, তো 3টা কলাম যেহেতু রাখবো, তো আমি এখানে এখানে তাহলে আমরা 3টা কলামের জন্য আমরা বক্স নাম দিই। তিনোটারই একটা নাম দিব, সেটা হচ্ছে ডট বক্স। ট্যাব দিলে এখানে এই একটা হইলো। তো এটা যেহেতু হয়েছে, এই হলো একটা বক্স। তো এখানে কন্ট্রোল শিফট টি, দুইটা তিনটা বক্স নিলাম। কেন 3টা বক্স নিলাম, এখানে আমি আমার জিনিস রাখবো, এখানে আমার জিনিস রাখবো, এখানে আমার কলামে যা যা লাগে তা তা রাখবো। তাহলে কয়টা হইলো, 3টা কলামের জন্য 3টা জিনিসই কিন্তু হইলো, দেখছেন? এটারও নাম বক্স, এটার নাম বক্স, এটার নাম বক্স। 3টা কলামই আমি নাম দিয়ে দিলাম। একটু মনে হয় আপনাকে ঠান্ডা মাথায় মানে বুঝতে পারছেন। এখন বক্সের মধ্যে আমরা কি কি রাখতে পারি, একটা কলামের মধ্যে কি কি থাকে। সাধারণত দেখবেন একটা কলামের মধ্যে যদি দেখে আসি, একটা কলামের মধ্যে কি থাকে, একটা ছবি থাকে। আবার দেখেন ছবির পরে একটা আবার লেখা থাকে। লেখাটা 2 রকমের থাকে, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ। তো আপনি হেডিংটা আপনি H1 দিতে পারবেন, H2, 3, 4, 5 যা দেন, একটা হেডিং দিবেন। পরেরটা আপনি প্যারাগ্রাফ দিবেন। মাঝে মধ্যে বা লিঙ্কও থাকে, কিন্তু ছোট একটা লিঙ্ক করার একটা ব্যবস্থাও থাকে, আপনি লিঙ্ক দিয়ে দিলেন। তো টোটাল আমরা তাহলে 4টা জিনিস দিতে পারি। আচ্ছা, তো 4টা জিনিস যদি দিই তাহলে আসেন তাহলে দিয়ে ফেলি। ছবি দিতে গেলে আমাদের কি ট্যাগ দিতে হয়, IMG ট্যাগ দিতে হয়। আর কি ছবির পর আঁকিতে চাই, মনে করেন যে আমি একটা হেডিং দিব, H2 দিয়ে দিই। আর কি দেওয়া যায়, H2 হয়ে গেল, মনে করেন যে প্যারাগ্রাফ দিব, P ট্যাগ দিয়ে দিলাম, কেমন? আর মনে করেন প্যারাগ্রাফে আপনি কোনো কথাবার্তা বললেন, বলার পর আপনি এখানে কোনো একটা লিঙ্ক করতে চান যেখানে ক্লিক করে যেন যেতে পারে, অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এগুলো আমরা মোটামুটি সবাই কি পরিচিত। তো আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা একটা ডিবের কাজ হয়ে গেলে ওটাকে 2বার কপি করে বসাই দেব, ব্যাস। কাহিনী কি, কাহিনী শেষ। আমি আপনাদের বোঝানোর জন্য আমি হয়তো এটা করে ফেলছি, কারণ ধাপে ধাপে আগালে হয়তো ভালো লাগবে এই জন্য। তো দেখেন আমাদের ইমেজ কিন্তু নেওয়া হয় নাই, এখানে আমাদের ইমেজ নাই। ইমেজ নামে কোনো ফোল্ডার নিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা আমাদের কোনো একটা সাইট থেকে আমাদের ফোল্ডার থেকে নিয়ে আসি ছবির একটা ফোল্ডারটা, মর্নিং ব্যাচ ইমেজ নামে একটা ফোল্ডার ছিল। এটাকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, আর কলাম মর্নিং নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এখানে রেখে দিলাম। মানে আমি নতুন করে আর ডাউনলোড করলাম না আর কি। এখানে ছবি আছে কয়টা, ছবি আছে, বাইকের ছবি আছে আর ফ্লাওয়ারের ছবি আছে। এটা এটা বাদ দিয়ে দিই, এটা লাগবে না। ইন্টার, আচ্ছা যাক, 2টা ছবি থাকলো, হয়ে গেল। হুম, তো ইমেজের মধ্যে সোর্স করতে বলতেছে, সোর্স করব কোথায়, আইএমজি দিতে হবে প্রথমে, কারণ আইএমজির মধ্যেই কিন্তু ছবিটা রাখলাম। ধরেন যে আমি ছবিটা নিলাম, ফ্লাওয়ারের ছবি নিলাম, এবং অল্টারনেটিভ আমি লিখে দিলাম ফ্লাওয়ার। মানে এটা একটা ছবি না আসলে তখন ফ্লাওয়ার লেখাটা আসবে, এই আর কিছু না। আর এখানে আপনি H2 ট্যাবে লেখেন লরেম 7 দিয়ে আমি 7টা নিলাম, যাতে করে হেডিংয়ে থাকলো একটা ছোট করে একটা প্যারাগ্রাফ নিই। লরেম ধরেন যে কত 40 ওয়ার্ডের একটা নিই, 40 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ দিতে চাই, অ্যাঙ্কর ট্যাগ আমি কি দিব, ধরেন যে লিঙ্কটা আমি দিব, কিন্তু লিঙ্কটা ধরেন যে লিঙ্কটা নিয়েই আসি বরঞ্চ। ধর আমি প্রথম আলোয় একটা লিঙ্কটা নিলাম, প্রথম আলোর অ্যাড্রেস থেকে আমি ওর পাথটুকু নিয়ে নিলাম। কোথায় গেল, তো এখানে যদি আমি রাখি, এখানে আমি কন্ট্রোল-V দিয়ে রেখে দিলাম।
এখানে লিখলাম যে ক্লিক হিয়ার, CLICK, ক্লিক HER হিয়ার। আচ্ছা, তো আমাদের মূলত এটা হয়ে গেছে। কি আসলো, ইমেজ আসলো, H2 আসলো, প্যারাগ্রাফ আসলো, অ্যাঙ্কর ট্যাগও আসলো, ডিভ আসলো। আমাদের মূলত একটা কলাম কিন্তু হয়ে গেছে। দেখে আসি তো এটার অবস্থাটা কি। যদি একটাকে ওপেন ইন ব্রাউজারে যাই, দেখবো যে অলরেডি একটা চলে আসে। তো এটাকে বলে মার্ক আপ করা, মানে আমি এটাকে মার্ক আপ করলাম। মার্ক আপ করলে কিন্তু আসল ছবির মতো হবে না, একটু আঁকাআঁকি হবে। তো এখানে দেখেন ছবি আসলো, এখানে H2 আসলো, ঠিক আছে। এখানে কি আসলো, এখানে একটা প্যারাগ্রাফ আসলো, এখানে ক্লিক হিয়ার নামে এখানে একটা আসছে। এখানে ক্লিক করলেই ওমা চলে গেছে দেখি। হ্যাঁ, ক্লিক করলেই চলে যাবে, কারণ আমি এখানে ওই পেজেই ওপেন হয়েছে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে ঠিক করব। তো দেখেন ইমেজটা তো দিলাম, হুম, ইমেজটা দিলাম, এখন হেডিংও দিলাম, প্যারাগ্রাফও দিলাম। এখন এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি আরও কিছু লিখে দিই, যেমন টার্গেট, TIR টার্গেট ইকুয়াল ডবল কোটেশন লিখে দেন যে ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক BLANK ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক দিলে কি সুবিধা আমরা সবাই জানি, সেটা ক্লিক করলে সেটা পরের পেজে ওপেন হবে। এই যে যদি ক্লিক করি, পরের পেজে যে ওপেন হয়েছে, মানে পরের ট্যাবে ওপেন হবে। এই একটা সুবিধা পাওয়া গেল। তো মূলত আমাদের কিন্তু একটা মার্কআপ হয়ে গেছে। ঠিক সেম এই মার্কআপটা যেহেতু আমি তিনোটার জন্যই করব, তো আমি এটাকে কি করব, কপি করি। এত কষ্ট করার কি দরকার বলেন, কষ্ট করতে কে চায়। Ctrl+C, কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম, এবং আমি আরেকটাও পেস্ট করি। তো তিনটা হয়ে গেল। ওগুলো যদি আপনাদের বোঝার সুবিধাতে রেখেছিলাম, এখন আমার লাগছে না। আমি এটা হ্যাঁ, এটুকু ডিলিট করে দিচ্ছি, গ্যাপটাও কমিয়ে দিই। এই তো হয়ে গেল। একটা করার কারণে এটা তার পরেরগুলো আমি এভাবে করতে পারলাম। এখন যদি আমি একটু রিফ্রেশ করে দেখি তিনোটা আসছে কিনা। তিনোটা আসার কথা। রিফ্রেশ করার সাথে সাথে দেখেন ছবি, তারপর হচ্ছে যেমন তিনোটাই আসছে, তিনোটা ছবি, প্যারাগ্রাফ, লিঙ্ক সবই চলে আসছে। তা আমাদের কিন্তু মার্কআপ করা শেষ। কীভাবে মার্কআপ করতে হয় সেটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, এবং মার্কআপ একটা করলে দেখা যাবে বাকি দুটার জন্য আপনাদের সহজ হয়ে গেল। মোটামুটি কিন্তু সহজ হয়ে গেল। আপনি যদি একটা ভালো করে বুঝেন, পরের দুটাও কিন্তু আপনি ইজিলি করে ফেলতে পারবেন। তো যেহেতু আমাদের মার্কআপ শেষ, আমরা এখন একটু CSS দিকে মন দিই। ডিজাইন করতে হবে এখন, কারণ এভাবে রাখলে কি হবে বলেন, চেঞ্জ করা লাগবে না। ছবিগুলো একটু মাঝখানে আনতে হবে, ছবিগুলো ছোট করতে হবে, কত কাজ বাকি। তো এখানে প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জিনিসটা যে আমরা করছি, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, ওয়েবসাইটের কিন্তু এই যে দেখেন এখানে একটু খালি জায়গা আছে, বা দেখেন এখানে একটু খালি জায়গা আছে। এই যে মার্জিং বা প্যাডিং যাই বলেন, একটু কিন্তু অটোমেটিকলি নিয়ে নেয়। যদি আমরা একটু জুম করি তখন তাহলে আরটা হয়তো দেখতে পাবেন যে দেখেন ও কিন্তু এইটুকু জায়গা সে নিয়ে নিছে, এইটুকু জায়গাও সে নিয়ে নিছে। আমি কিন্তু দিই নেই ভাই, আমার কোনো দোষ নেই, ও নিজে নিজে নিয়ে নিছে খুশিতে, হ্যাঁ, সুখের ঠেলায় নিয়ে নিছে। এখন কি করা, এখন আমার তো হিসাবে গন্ডগোল লেগে যাবে না, এটুকু যে ও নিয়ে নিছে। আমি তাহলে প্রথমে কি করব, প্রথমে আমাকে একটু কমাইতে হবে, একদম 0 করে নিতে হবে। তারপর আপনার যা লাগে তা আপনি নিয়ে নিয়ে করবেন। তো আপনি প্রথমে কি লিখবেন, সবসময় আপনি দেখবেন এই জিনিসটা দেওয়া হয়, স্টার কার্লি ব্রেসেস, লেখা হয় যে মার্জিন দিয়ে কি লিখবেন বলেন তো, মার্জিন দিয়ে আপনি 0 দিবেন, এবং আপনি নিচে দিবেন প্যাডিং, PADDING প্যাডিং। প্যাডিংও কি হবে, 0 হবে। এটা যখন আমি সেভ করব, তো সেভ করে আসা এখানে একবার সেভ দিই। সেভ দেওয়ার পর এখানে দেখে আসি কি অবস্থা। আপনার একটু এই গ্যাপের দিকে তাকায়েন, হ্যাঁ, এই গ্যাপে একটু বড় করব, এই গ্যাপটা কি আর থাকে কিনা দেখেন। এই চোখ বড় করে দেখেন তো এই গ্যাপটা পরে থাকে কিনা রিলোড দেওয়ার পর।
দেখছেন? নাই। ও পুরোটাই মার্জিনও জিরো, প্যাডিংও জিরো হয়ে পুরোটাকে সে ফিল আপ করে ফেলছে। এবং সব দিক দিয়ে আগে যেমন ছাড়া ছাড়া ছিল, ছাড়াটা নাই, যে একটা থেকে দূরত্ব ছিল, ওই দূরত্ব নেই কিন্তু। আগে কেমন ছিল? আগে এটাকে যদি এখন একটু কমেন্ট করে রাখি এবং এটাকে সেভ করে যদি আপনাকে দেখা, আগে কেমন ছিল? এগুলো কিন্তু সব ছাড়া ছিল। রিফ্রেশ করেন, দেখছেন? এখানে গ্যাপটা কিন্তু ছিল আগে, এই গ্যাপ ছিল, এই গ্যাপ ছিল, এখানকার তো গ্যাপ ছিলই। তো সে প্রত্যেক জায়গায় কি নিছে? সে জায়গা নিছে। প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকটা কলামে কিন্তু জায়গা ও নিজের থেকে নিয়ে নিছে ডিফল্ট ভাবে। তো আপনাকে কি করতে হবে? এগুলোকে আগে ক্যাপটা সব অফ করতে হবে। তারপরে না সে আপনি আপনার মতো করে সুবিধা মতো পেজকে যখন সাজাবেন, তখন সুন্দর করে সাজাবেন। তো যেহেতু একটা ওয়েবসাইটে সিএসএস এর মধ্যে এই লেখাটা আপনি সবসময় মুখস্থ থাকবেই, মার্জিন জিরো, প্যাডিং জিরো থাকবেই। এবং স্টার চিহ্ন কেন দেওয়া হয়? আপনি হয়তো বলবেন যে এখানে তো আমরা দিতে শুনেছি ডট চিহ্ন, অথবা দিতে দেখেছি হ্যাশ চিহ্ন, বাট এইটা আবার কি? স্টারটা মানে হচ্ছে ফুল পেজের জন্য, ওভারঅল। হ্যাঁ, একদম ওভারঅল, জনতা, সবার জন্য, গণহারে, সব পুরো পেজের জন্য একই বিধান, যে সবার মার্জিনে প্যাডিং জিরো হবে। তো অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে যেহেতু দুটোটাই সেম, মানে ছোট, এটাকে লাইনটা এত 3 লাইন 4 লাইন না করে এক লাইনের মধ্যেই লেখে। তাহলে হয় কি, একটু এক লাইনে কোডিংটা হয়ে গেল। অনেক কথা কি বুঝছেন? এইভাবে লেখে আর কি। কেন এইভাবে লেখে? এই লিখলাম কি, মানে এক লাইনে আমার হয়ে গেল। এই কাজটা কি হয় কিনা দেখি, রিফ্রেশ করে, যে হয়ে গেছে। সবই কিন্তু একদম একদম কোনো জায়গা খালি নেই। এই যে, তো আপনি এইভাবে ওই এক লাইনে অনেকে লিখতে দেখবেন, যেহেতু আর কোনো কাজ নাই ওইভাবে লিখে রাখছে, এভাবে লিখতে পারেন, লাইন টু লাইন লিখতে পারেন। তো এটা তো হয়ে গেল। মার্জিনের সামনে একটা কি চিহ্ন? স্টার চিহ্ন? জি ভাই, এটা স্টার চিহ্ন আপনি পাবেন ল্যাপটপের ঠিক ডান দিকে, ওই 1 2 3 4 আছে না, ওই 1 2 জি 3 ভাই, 3 পরে একদম উপরের দিকে কেউ কেউ ভালো করে দেখেন জি ভাই, না। 9 এর উপরে আছে। 9 এর উপরে আছে, জি। আরে আপনার সাথে আমার মিলে গেল তো, কি আজব! ভাই আপনার কি এটা আমার দেখে কপি করছে? আর বললেন না, কপি আর কপি, চারিদিকে শুধু কপি, ফুল কপি, বাঁধাকপি, চা কফি সবই আছে। তো দেখি এখানে তাহলে আমাদের মার্জিন জিরো, প্যাডিং জিরো হয়ে গেছে। হ্যাঁ, তো তো দেখতে পেলাম যে আমাদের কিভাবে মার্জিন প্যাডিং দিতে হয়, এটা তো মনে হয় মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, এরপর আমরা কি করব বলেন তো? আমাদের মার্জিন প্যাডও দিয়ে দিছি, কারণ আস্তে আস্তে করে আমাদের এখন কিছু কাজ করতে হবে। কাজ করার আগে আপনাকে লিখতে হবে কিছু জিনিস, যেমন ধরেন যে যেমন আপনি কলামের জন্য সিএসএস করছেন, তো আপনি লেখেন এখানে সিএসএস অফ কলাম, COLUMN কলাম, এটাকে আপনি কমেন্ট করে রাখতে পারেন, বা এখানে দিতে পারেন START, এটা দিলেন, এটা Ctrl+C দিয়ে, এটা হয়তো আপনি Ctrl+V দিলেন। আচ্ছা, এটা কেন করলাম? যেহেতু আপনি কলাম করতেছেন, এই কলামটার শুরু এবং শেষে আপনি যদি এরকম একটা কমেন্ট করে রাখেন, আপনি তো কলম আরো অনেক বিষয়ের জন্য করবেন, বিষয়ের নাম সহ যদি করে রাখেন, আপনি কিন্তু বুঝতে সুবিধা হবে যে আমি এই কলমটা, যে মনে করেন এই কলমটা মনে করেন যে উপরের দিকে, হ্যাঁ, ধরেন আপনার সুবিধার্থে, ধরুন যে আপনি একজন প্রথম আলোর একজন ওয়েব ডিজাইনার, বা আপনাকে এরকম আপনি ডাটা করেন বা কোনো কাজ করেন, তো আপনার তো প্রতিদিন এগুলো তো চেঞ্জ করতে হয়, তাই না? তো ধরেন যে বাংলাদেশের নিউজগুলো আপনি চেঞ্জ করেন, বিদেশিগুলো আবার চেঞ্জ করেন, নিউজগুলো চেঞ্জ করেন। আপনি যদি একটু কমেন্ট করে রাখেন যে এটা হচ্ছে, এটা কলাম স্টার্ট সিজ অফ কলাম, অনেকে বিডি লিখে রাখলেন, বিডি নিউজের কলাম এটা, তো আপনার জন্য সুবিধা হবে কি, পরের দিন যখন আপনি আসবেন, আপনি বিডি নিউজগুলো যখন এখানে বসাবেন, তার সিএসএ যদি করতে চান,
পরের দিন আর কি, আপনি তখন আপনি পুরো সিএসএস থেকে আপনার খুঁজতে সময় কম লাগবে। যেটা তো বিডি নিউজের আমার কলাম, এটা আমি এখান থেকে খুঁজে পেতে আমার সমস্যা হবে না। কিন্তু যদি এরকম অনেকগুলো কলাম থাকে, মানে অনেকগুলো যদি আপনার সিএসএস থাকে, আপনার খুঁজতেই হবে যে এটার আসলে অ্যাকচুয়াল সিএসএস কোথায়, কোন লাইনে করেছি, খুঁজতে সময় লাগবে না, সময়টা বেঁচে গেল আর কি। আপনি এখান থেকে আমরা মূলত লিখবো, এখান থেকে আমরা মূলত সব কোডিং করব। তো যত কোডিং করবো অটোমেটিকলি সে নিচে নেমেই গেল। ওই কাজ শেষ করার পর সব সিলেক্ট করে তারপর কমেন্ট করা বা একটা কিছু লেখা অনেক ঝামেলার কাজ, পরে মনেও থাকে না, বুঝছেন? আমার মতো ভুলো মনে আর কি, সব কিছু এরকম মনেও থাকবে না। তো এরকম প্রথমে কি করে নেব, আমরা একটা কমেন্ট করে নেব, এটা যার যার সুবিধা মতো। আচ্ছা, এবার 2 নম্বর কাজ হলো, আমি যে সিএসএস করব, কার কার উপর সিএসএস করব সেটাকে নির্ধারণ করে ফেলতে হবে। যেমন ধরেন এখানে ক্লাস, বেশিরভাগ ক্লাসের জন্য সিএসএস ধরা হয়, আইডির জন্য সিএসএস ধরা হয়। আমরা আইডি নিই নাই, আমরা ক্লাস দিয়ে করেছি। আচ্ছা, আইডি সম্পর্কে যখন কথা বলতেছে, আইডি নিয়ে কথা বলি। একটা পেজে আইডি শুধুমাত্র একবারই ইউজ হতে পারে, দুইবার ইউজ হবে না। দুইবার ইউজ হবে না, যদি হয় তাহলে একবার, না হইলে নয়। হ্যাঁ, এখানে ওই আপনার একটি হলে যথেষ্ট, দুটি হলে যথেষ্ট না, মাইড আছে কপালে। তো এখানে আপনি আইডি দুইবার ইউজ করতে পারবেন না। ক্লাস আপনি যতবার ইচ্ছা ততবারই ইউজ করেন, কোনো মানা নাই। কিন্তু আইডি অনলি ওয়ান টাইম ইউজ, লাইফ টাইম ইউজ, একবারে বেশি ইউজ হবে না, একটা পেজে একবারই। তো আমাদের দরকার নেই আইডি এত ইয়া করার, রিস্ক নেওয়ার। তবে আপনি যদি আইডি ইউজ করেন, কাজ যে করবে না তা না, কাজ করবে, তো এটা নিয়ম বহির্ভূত আর কি। তো আমরা এখানে তাহলে কি করব, আমরা এই আপনার এই ডিবের জন্য নিতে পারি, বডির জন্য নিতে পারি, র্যাপারের জন্য নিতে পারি। তো আমরা ধরেন যে আমরা নিলাম, আমরা র্যাপারের জন্য নিব, কেমন? তো ক্লাস WRAPPER র্যাপার, র্যাপারের জন্য আমরা একটা সিএসএস নিতে হবে আমাদের। যদি পুরো র্যাপারের ভিতর তিনটাই বক্স, তো ওর জন্য সিএসএস লাগবে। এরপর কার জন্য লাগতে পারে, এরপর আমাদের এই র্যাপারের পরে কোন চাইল্ড আছে, বক্স, তো বক্সের জন্য তো লাগবে, তো ডট বক্স লেখেন। আমি এটার জন্য তো আমার সিএসএস লাগবে। আর কার জন্য লাগতে পারে, বক্সের নিচে, বক্সের ভিতরে কি কি আছে, ইমেজ, H2P আর অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তো আপনি কি করবেন, তো আপনি যেহেতু এটা ক্লাস নিয়েছেন, তো ওর 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 চিলড্রেন হলো সেইগুলো। তো আপনি লেখেন এখানে ডট বক্স, বক্স লেখার পর আপনি এখানে দেন IMG। আপনি এটাকে কি করবেন, সিএসএস ধরবেন, এইটাও করলাম, ঠিক আছে? আপনি এই IMG-তে আপনি বক্স ধরে ফেলেন। এবার আবার কাকে কাকে ধরবেন বলেন। এখানে আমরা তো এখানে কি কি করলাম, এখানে আমরা বক্স IMG করে ফেলছি। এখন বাকি আছে আপনার H2, এরপর আছে P ট্যাগ, এরপর আছে আপনার মনে করেন যে অ্যাঙ্কর ট্যাগ। তো মূলত না, আপাতত একটা লিস্ট করে ফেলতে পারেন আর কি, যদি করতে চান। তো এখানে বক্স IMG করলাম। আচ্ছা ধরেন এটা যে লিস্ট করার উদ্দেশ্য হলো কি, আপনি একটা করে রাখলেন আপাতত, কাজ শুরু করার আগে, কাজ করার মাঝখান দিয়ে যদি লাগে তখন আপনি আবার তৈরি করে ফেলতে পারবেন। আর যদি না লাগে তখন তো আর লাগলোই না, তখন সেটা ডিলিট করে ফেলবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা তাহলে কি কি করলাম, র্যাপার। তো র্যাপারে নিয়ে আমরা এখন কিছু সিএসএস দিব, যেগুলো সিএসএস দিব আমরা আপাতত ওপেন করে ফেলি, একটুকুই আপাতত আগাই। যেহেতু একটু পুরোটা 3টা কলামকে নিয়ে আগাইছে র্যাপারটা, র্যাপারের মধ্যে আমি লিখবো, কি লিখবো, যে আমার এটা উইথ দিতে হবে। দেখেন এই র্যাপারের মধ্যে কিন্তু কোনো উইথ নেই, মানে কোনো উইথ নাই, সব ওর মতো করে বাম দিকে চলে আসে। তো প্রথমে ওর কি লাগতেছে, উইথ। তো WIDTH, উইথ লেখেন। উইথ হচ্ছে ধরেন যে আমি ধরলাম 960, আপনাকে কিছুক্ষণ আগেও বলেছি 960 কি দিতে হবে, পিক্সেল দিতে হবে। হ্যাঁ, উইথ দিলে আর কোনো টেনশন নেই। তো উইথ যদি দিই, সে 960 পিক্সেল পর্যন্ত নেবে, বাকি 40 পিক্সেল ডান দিক থেকে 20 বাদ, বাম দিক থেকে 20 বাদ। তাহলে একটা মাঝখানে চলে আসলো, ছবি আসলো, মাঝখানে আসবে না,
মাঝখানে আনার জন্য আপনাকে মার্জিন দিতে হবে। তো MAR MARGIN মার্জিন। আর মার্জিনের জন্য কি করবেন, আপনার হচ্ছে উপরে নিচে জিরোকে দিয়েছি, জিরো এলো জিরো। আপনি যদি ভুলে কখনো জিরো দিতে চান ও দিয়ে দেন তাহলে সাদা আসবে, ঠিক আছে। আর যদি আপনি কখনো মানে জিরো দেন তাহলে তো আপনার এবার একটা কালার আসবে। মাঝখানে একটা দাগ দেখবেন, জিরো আর ওর মতো পার্থক্য বুঝতে পেরেছেন? ও তো একদম, এটা জানি কিসের মতো দেখতে, ওই যে সেন্ট্রাল ফুড বলে এটাকে, না পোলো পোলো, আগে ছোটকালে খাইতাম বুঝছেন, একটা প্যাকেটের মধ্যে থাকতো পোলো, খাইলে খুব ভালো লাগতো, পোলো পোলো লাগতেছে। তো দেখেন আমি জিরো নিলাম, জিরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মাঝখানে একটা দাগ আছে। তো মার্জিন জিরো, এই জিরোটা মানে হচ্ছে উপরে নিচে জিরো। আর ডানে বামে কি হবে, ডানে বামে আপনি আর কি লিখবেন, এখানে লিখবেন অটো, মানে ডানে বামে সেজন্য অটো পাবে যেন মাঝখানে চলে আসে। এটাকে সেভ করলাম, সেভ করে দেখে আসি কি অবস্থা। রিফ্রেশ করি যে এটা কি আসে, এটা মনে হয় আসে যে, হ্যাঁ আসে, দেখছেন তো, মনে হয় একটু আসে কিন্তু পুরোপুরি আসে নাই। এইগুলো ঠেলায় আর আসতে পারেনি, এগুলো ছোট করলে সব চলে আসবে। হ্যাঁ মোটামুটি সে আসছে 960 পিক্সেল। আচ্ছা মার্জিন জিরো অটো। আচ্ছা আরো কিছু কাজ করি, তাহলে আরো কিছু আপনি এক্সাম্পল দেখতে পারবেন। আচ্ছা তো এখানে আমরা তাহলে কি করলাম, র্যাপারের কাজ কিন্তু মোটামুটি, এখন বক্সের কাজ করব। তো বক্সের কাজ করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে বক্স কিন্তু তিনটারই নাম বক্স। এই বক্সের নামও ক্লাস বক্স, এটারও নাম ক্লাস বক্স, আবার নিচে যেটা সেটার নামও এই দেখেন ক্লাস বক্স। তিনোটাকে আমি একটা কিছু একসাথে হুকুম দিব, তো ও কিন্তু একসাথেই সবগুলো কাজ করবে। তো তিনোটারে আপনি একটা উইথ দিয়ে দেন, WIDTH উইথ দিয়ে দেন। যেহেতু আমার পুরো পেজের নিয়েছি আমি 960, তো বক্সগুলো কি হবে, বক্সগুলো আমি তিনটা আমার উইথ দিয়ে দিতে হবে। এখন বক্সে আমি কত করে উইথ দেবো, এটা হলো মেইন কথা। তো বক্সের ব্যাপারটা আপনাদেরকে একটু হালকা বুঝে আসি, তাহলে হয়তো বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝেন এটা। হ্যাঁ এই ক্যালকুলেশনটা বুঝতে হবে, সেটা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন তারা, এখানে তিনটা কোথায়, এই যেমন ধরেন, এই যে যেমন ধরেন এটা না, তিনটা দেখাতে পারলে ভালো লাগতো। আচ্ছা যাক, তিনটা যদি না পাই চারটার মধ্যে দেখে, দেখেন এখানে ওরা আগে চারটা যে দিছে, ছবিগুলো মাঝখানে দেখছেন একটা গ্যাপ আছে, দেখছেন গ্যাপ আছে, দেখছেন একই সমান গ্যাপ, গ্যাপের জন্য কিন্তু জায়গা কিন্তু তারা কিন্তু নিছে, যে আমার প্রত্যেকটা যেন লেগে লেগে না যায়, একটু গ্যাপ যেন থাকে, চিপা গলি থাকতে হবে। তাহলে একটা দেখতে একটা সুন্দর, আর যদি সবগুলো যদি লেগে লেগে থাকে ব্যাপারটা কিন্তু কেমন না, তো লেগে লেগে থাকা যাবে না। তো যদি একটা হিসাব করি, ধরেন ক্যালকুলেশন যদি করি, আমি পুরো পেজের দৈর্ঘ্য হচ্ছে 960, তো আপনি লেখেন 960, সরি 960। এখন আপনি ভাগ করবেন তিনটা কলাম, তো 3 দিয়ে ভাগ করলে কত করে পড়ে, 320 করে পড়ে। এখন তাহলে বক্স তাহলে 320, তাই না? 320 দিলে কি হয় কি দেখে আসে, 320 যদি নেন, যদি 320 যদি নেন, তো দেখবেন যে 320-এর জন্য সে 320 করে জায়গা নিছে, এই যে 320 করে সে চিকন হয়েছে, দেখেন এই লেখাগুলো লম্বা ছিল, 320 বলাতে সে কিন্তু ভিতরে চলে আসে, কারণ তার এই জায়গাগুলো দিই নাই, 320 পর্যন্তই তারে আমি দিছি, 320 পর্যন্ত কিন্তু অলরেডি চলে আসছে। এখন কথা হইলো একটার পর একটা নিচেই আছে, ওটা কিন্তু পাশাপাশি নেই। এখন আর তার পাশাপাশি আসবে কিভাবে, আমি তো ঠিক করি নাই, আমি ইমেজগুলো থেকে ছোট করতে হবে, ইমেজগুলো অনেক বড় না, দেখছেনই তো কত বড় বড় ইমেজ। তো ইমেজগুলোতে একটু ঠিক করে আসি, যেমন ইমেজগুলো তো আমাকে উইথ দিতে হয়, তো WIDTH উইথ দিয়ে দিই। ইমেজগুলো উইথ কত করে দেব, ইমেজগুলো ধরেন যে আপনি দিলাম 320 করেই দিলাম মনে করেন,
যেহেতু সবগুলাই আমার, তো 320 ওরা উইথ দিয়ে দিই। তো দেখে আসলে কি দেখবেন সবগুলো 320-এর মধ্যে চলে আসে। দেখেন ছবিগুলো শুদ্ধ চলে আসে। তো মোটামুটি বোঝা গেল লাইন হচ্ছে, লাইনে কাজ করতেছে। তাহলে ছবিগুলো যেহেতু আছে, ছবিগুলো এত বড় না দিয়ে হাইটটাও দিয়ে দিই। হাইট দিয়ে, আচ্ছা হাইট না দিলাম, হাইট তার মতো করে পাইলো, আবার চাইলে দিতেও পারেন। এখন একটু কথায় আসে, আপনি তো এখানে বক্স করলেন, সবগুলো নিচে নিচে বক্স, বক্সগুলো পাশাপাশি আনতে চান না, তো বক্সকে বলে দেন তুমি পাশাপাশি হও। তো পাশাপাশি হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, ফ্লট লেফট দিতে হবে, LEFT লেফট। ফ্লট লেফট দিলে কি কাজ করবে, ফ্লট লেফট দিলে মূলত সব সে পাশাপাশি চলে আসবে, দেখবেন। মানে আমি ওকে বললাম কি তুমি একটু চাপো, ফ্লট লেফটে চাপো, ও যখন চেপে যাবে বাকি ওরাও এখানে চলে আসবে। দেখেন রিফ্রেশ করলাম, তিনোটাই কিন্তু পাশাপাশি আসে। কেন চলে আসে পাশাপাশি, আমি প্রত্যেকটাকেই বলছি ভাই ভাই বক্স তুমি বামে চাপো, তো ও বামে চাপছে, এও বামে চাপছে, এও বামে চাপছে। আপনি যদি একটা রুমের মধ্যে যদি 5 জন থাকেন, তো 5 জন যদি ছড়ায় ছিটিয়ে থাকে তত জায়গা হবে না, তখন আপনারা কি করেন, ভাই একটু চাপ ভাই, তোরা সবাই মিলে চাপ। তো দেখবেন সবাই মিলে যদি চাপে তাহলে কিন্তু জায়গা হয়। ওই ম্যাচের মধ্যে দেখা যায় অনেক সময়, ওই ধরেন যে 5-6 জন আছে, এখন আপনি এখানে হয়তো নামাজ পড়বেন, একটা জায়গা দরকার, যায় নামাজ বিছাবেন, তখন আপনি কি বলেন, ভাই তোর একটু চাপতো। তো সবাই না চাপলে তো আপনি তো এখানে যায় নামাজ বিছাতেও পারবেন না, নামাজও পড়তে পারবেন না। ওইরকম আপনি এটা যখন বলছেন তুমি চাপো, ওখানে চেপে গেছে। ছবিগুলো একটু হাইটটা কমাই দিয়ে, কি বলো অনেক বড় না? তো বক্সের মধ্যে ইমেজকে আপনি বলে দেন যে হাইট, HEIGST হাইট, হাইটটা কত দিব, হাইটটা 200 পিক্সেল দিব, দিয়ে দেখেন তো কি অবস্থা। 200 পিক্সেল দিয়ে আমরা একটু দেখে আসি কি অবস্থা। রিফ্রেশ করি, একটু বেশি ছোট হয়ে গেছে কেমন জানি, এটা একটু হাইটটা বাড়াই, বাড়াই দিলে মনে হয় ভালো হবে। হাইট কত দিব, 300 দিই। যাক 300 দিলাম, নাকি 400 দিব। রিফ্রেশ করলাম, যাক এখন মোটামুটি ফুলটা ঠিক আছে, আগে তো চ্যাপটা হয়ে গেছিল। আর এমনিতেও এটা তো আমি বাড়ানো, এই জন্য একটু ছোট আসল সাইজে নিয়ে আসি। এই যে এইগুলো আসল সাইজ। তো এখন দেখেন আপনার কলামগুলো ঠিকই আছে, কিন্তু সবগুলো লেগে লেগে আছে। কিন্তু আপনি যদি কোনো একটা জায়গায় যান, দেখবেন কোনো কোনো কলামে কিন্তু লেগে লেগে নেই, দেখতে ফাঁকা ফাঁকা থাকে, ভালো লাগে দেখতে। হ্যাঁ ভালো লাগে দেখতে, যেমন এই যে দেখেন ফাঁকা জায়গা আছে। আর ফাঁকা জায়গা করতে গেলে আপনি তো নিয়ে নিয়েছেন 320, জায়গা হবে কিভাবে? তো আপনাকে ওই বক্সের আপনাকে 320 দেওয়া যাবে না, বক্সে কি করতে হবে, জায়গাটা কমাইতে হবে। তো ক্যালকুলেশনে চলে আসে, ক্যালকুলেশন যদি দেখেন সিএল ক্যালকুলেশন যদি করি, সবাই একটু ঠান্ডা মাথা ভাবেন, চিন্তা করেন, যারা বিগিনার তারাও দেখেন। আমার পুরো পেজটা কত, 960, ঠিক আছে। আমি এটার মধ্যে 960 না সাইজের একটা পেজে আমি 3টা কলাম নেব। 3টা কলামে আমার গ্যাপ দিতে হবে কয়টা, 2টা। দেখবেন এটা যে এটাতে যায়, এটাতে কয়টা, এখানে 1টা 2টা 3টা 4টা কলামে কয়টা গ্যাপ, 1টা গ্যাপ 2টা গ্যাপ 3টা গ্যাপ, মানে 4টা কলাম মিলে আপনার 3টা গ্যাপ পড়তেছে। 4টা কলামে 4টা গ্যাপ পড়ে না, কারণ এর জন্য তো আর গ্যাপ নেই। ওর জন্য গ্যাপ যদি এটা হয় ডান দিকে, এর জন্য গ্যাপটা ডান দিকে এটা, এর জন্য ডান দিকে তো গ্যাপ এটা, এই 4 নাম্বার কলামের জন্য তো গ্যাপ নেই। তার মানে আমরা ধরে নিতে পারি 4টার জন্য 3টা গ্যাপ, 3টা কলামের জন্য 2টা গ্যাপ। এটা আমাদের হিসাব করতে সহজ হবে। যদি 960-এর যদি পরিধি হয় একটা পেজের, তো 2টা গ্যাপ যদি দিই, 2টা গ্যাপ কত করে দেব, ধরেন 2টা গ্যাপ দিলাম 30-30 করে দিতে পারি, 30 পিক্সেল 30 পিক্সেল, মানে 30-30 করে গ্যাপ দিব। তো 30-30 যদি চলে যায় তাহলে 60 চলে গেল, তো -60 পিক্সেল করে দিলাম। বুঝছেন কিভাবে -60 পিক্সেল করলাম, কারণ ওই যে গ্যাপের জন্য 30 দিব আর বাকি 30 দিব, টোটাল 2টা গ্যাপের জন্য 30-30 60 চলে যাবে, আর থাকে কি 900।
900কে মূলত আপনি 3 দিয়ে ভাগ করবেন, প্রত্যেক জায়গায় পড়বে 300 করে, তার মানে প্রত্যেকটা কলম হবে 300। তো আমি এখানে কি দেবো, বক্সের জায়গায় কি দেবো, আমি বক্সের জায়গায় আমি এখানে 320-এর জায়গায় 320 দেবো না, 300 দেবো। আর ইমেজটাও আর বক্সে যখন 300, ইমেজ আবার 320 হয়ে লাভ কি, ওরও 300 হবে। এখন যদি একটু দেখে আসি, এখন আপাতত ওভাবে কোনো পরিবর্তন পাবো না, একটু ছোট হবে আর কি, ছোট হয়ে চাপছে, গ্যাপগুলো তো দিই নেই, গ্যাপগুলো দিতে হবে আমাকে। এখন এই হিসাবটা কি আপনারা বুঝছেন? এই হিসাবটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে বানাতে গেলে এই হিসাবটা ক্লিয়ার জানা লাগবে। হিসাবটা ক্লিয়ার না হলে আমাকে একটু বললেন। ভাই একটু রিপিট করেন। যে ভাই কি নাম ভাই, রিপিট করব? ভাই তৌফিক। তৌফিক ভাই, জি। মানে হচ্ছে আমার আমার এখানে আচ্ছা, আমি আরেকটু আগায় নিয়ে আমি আবার আপনাকে এই জিনিসটা রিপিট করি, এটা একটু বাকি, হ্যাঁ ঠিক ওকে। আছে। এটাকে একটু এই টপিকসটা শেষ করে আমি আপনাকে বুঝিয়ে দিই। তো দেখেন এখানে আমি কি নিলাম, উইথ নিলাম, তারপর হাইট নিলাম। এখন বক্সের মধ্যে আমি উইথও দিলাম, ফ্লোটও লেফট দিলাম। এখন বক্সের মধ্যে আমি যে ওই যে প্রত্যেকটা বক্সের সাথে যে আমি গ্যাপ যে দিতে বলছিলাম, গ্যাপ কিন্তু নাই, কিন্তু অন্যান্য সাইডে দেখেন গ্যাপগুলো কিন্তু থাকে। কোন গ্যাপগুলো দিতে হবে না বলেন, গ্যাপগুলো দিব। আমি একে বলবো তুমি ডান দিকে একটা গ্যাপ করো, একে বলবো তুমি একটু ডান দিকে একটা গ্যাপ করো, একে বলবো তুমি ডান দিকে একটা গ্যাপ করো, হ্যাঁ। কিন্তু আমি তো নিয়েছি দুটা গ্যাপের জন্য নিয়েছি, তাই না? ওকে বললাম একটা গ্যাপ নাও, একে বললাম একটা গ্যাপ নাও, এর তো একে বলে তোর তো জায়গা নেই। যাই হোক, আগে প্রথমে আমি একটা বুদ্ধি করি, আমি তিনজনকেই বলি তোমরা সবাই ডান দিকে গ্যাপ একটা জায়গা নাও, পরে এই সবার শেষে ওকে বলে দেব তুমি বাবা নিও না। মানে ব্যাপারটা আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। ধরেন যে আপনাদের বাসার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ। আপনি ঢাকা থেকে গ্রামে গেলেন, হ্যাঁ, গ্রামে যে আপনি কি করলেন, গ্রামের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আছে, আপনি ঢাকা থেকে গেছেন, আপনি একদম চিপসের প্যাকেট নিয়ে গেলেন অনেকগুলা, একদম 12টা কিনে নিয়ে গেলেন, হ্যাঁ 12টা কিনে নিয়ে গেলেন। আপনার টার্গেট হলো গেলেই আপনাকে সবাই ধরবে, আপনি প্রত্যেককে আপনি একটা একটা করে চিপস ধরাই দিবেন। এখন আপনি গ্রামে গেলেন, সব বাচ্চারা আপনার ধরছে, এই মামা কি আনছো, আমাদের জন্য ঢাকা থেকে, সবাই আবদার। আপনি তো জানেন এরকম আপনারা ধরবে, আপনি কি করলেন, আপনি প্রত্যেককে একটা একটা করে দেখুন যে হ্যাঁ তোমার সবাই লাইন ধরে দাঁড়াও, তোমাদের প্রত্যেককেই আমি দিব, তোমার সবাই এখানে বসো। আপনি সবার এক গ্রুপে বসাইলেন, সবারই বললেন যে এই যে আমি তোমাদের জন্য চিপস আনছি, তোমরা সবাই এক প্যাকেট করে নিয়ে নাও। এখন আপনি দিতে যা খেয়াল করলেন, আনছেন তো 12 প্যাকেট। এখন বাচ্চা কাচ্চা আপনি হঠাৎ করে গুনে দেখেন তো 13টা হয়ে গেছে, মানে 13 জন আসে। এখন আপনি কি করবেন, এখন আপনি করলেন কি, সবাইকে তো অর্ডার দিয়ে ফেলছেন তোমার সবাই একটা করে নাও, আপনি করলেন কি ওখান থেকে একজনকে আপনি আস্তে করে আপনি হাতে টিপ দিলেন যে তুই নিস না, হ্যাঁ তুই পরে নিস, তোরে আমি পরে দিব, এখন গ্যাঞ্জাম করিস না। সে আপনার যেহেতু একটু বয়সে বড়, আপনার চোখের ইশারায় সে বুঝে গেছে, সেও সাথে সাথে একটু লাড়াচাড়া থাকছে, কিন্তু সে চিপস নেয় নেই। সবাই বলে তুমি চিপস, আমি নিব নি, আমি এখন খাবো না, আমার এখন পেট ভরা খাবো না। তার মানে আমি যেহেতু এটার সাথে পুরো মিলে যায়, আমি যেহেতু নাম নিয়েছি বক্স বক্স বক্স, তো প্রত্যেকটা বক্সকে আমি বলে দেব তোমার সবাই 30 করে গ্যাপ নাও। গ্যাপ যে সে নিবে, নেওয়ার পর আস্তে করে কানে কানে শেষেরটাকে বলে দেব ভাইরে তুই নিস না গ্যাপ, তুই যদি গ্যাপ নেস তাহলে হবে না, কারণ আমি জায়গা নিয়েছি 2টা, কারণ 960-এর মধ্যে 30 আমি ছেড়ে দিয়েছি এই দুইজনের জন্য, ও নেবে 30, এই সেকেন্ড টিপ নেবে 30, 60 হয়ে গেল, তুই পাবি কেমনে? তুই মন খারাপ করিস না 3 নাম্বার ভাই, তোরে আমি অন্য সময় ধরে দিবনি। তো তো তিনজনকেই বলবো তোমরা গ্যাপ নাও, শেষে আরেকবার বলবো এই 3 নাম্বারকে বলবো তুমি আবার গ্যাপ নিও না। এই হলো হিসাবটা। তো আসেন তাহলে ব্যাপারটা শেষ করি, তারপর আমি রিপিট করবো, কোনো সমস্যা নেই ভাই। তো এখানে দেখেন আমি তার এখানে করি, তো বক্স এখানে উইথ নিলাম, ফ্লোট লেফট নিলাম। এখন আমি এখানে যেহেতু প্রত্যেকের জন্য আমি 30 করে নিতে চাচ্ছি, বক্সকে আপনি একে বলে দেন যে মার্জিন রাইট, MAR মার্জিন রাইট হচ্ছে এই যে দেখে চলে আসে, মার্জিন রাইট 30 পিক্সেল নিলাম, কারণ আমি হিসাব করেছি 30
পিক্সেল দিব। আমি বক্সকে বললাম তুমি সব ডান দিকে 30 পিক্সেল নাও। এখন আপনাদেরকে আমি বলি, তাহলে ও নিবে ডান দিকে 30, একটা গ্যাপ হবে। 2 নাম্বারও হবে ডান দিকে 30, ওর একটা গ্যাপ হবে। 3 নাম্বার যে ও নিবে 30, 30 দিলে তো জায়গা নাই, জায়গা আছে নাই, কারণ এখান থেকে নিয়ে এই পর্যন্তই হলো 960। বুঝতে পেরেছেন? ওই দুজন মিলে ঠেলা দেওয়াতে ওর কিন্তু জায়গা আর থাকবে না। ও কি হয়ে যাবে, ও নিচে পড়ে যাবে, ও নিচে চলে যাবে। যেমন একটা খাটের মধ্যে যদি 3 জন শোয়া যায়, আর যদি 4 জন যদি আপনারা আজকে যদি শোয়ার দরকার পড়ে, তখন কি হয়, একটা ঠেলাঠেলি হলে কিন্তু একজন কিন্তু খাটের নিচে ধপাস করে পড়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। দেখবেন এই শেষে জন ধপাস করে পড়ে যাবে। রিফ্রেশ দিলাম, দেখেন কিন্তু ভাই ধপাস কিন্তু করলো। 1 2 3, এই দেখছেন ধপাস করে কিন্তু খাট থেকে পড়ে গেল। ওই কারণ ও 30 পিক্সেল জায়গা নিয়েছে, এও নিয়েছে, নিয়ে আরেকজনের জায়গাটা নাই, আরেকজন জায়গাটা কি নাই, ও জায়গা না পেয়ে ধপাস করে পড়ে গেছে। এখন এই হলো কাহিনী। এখন ওকে যখন বললাম তুমি 30 নাও, একে বললাম 30 নাও, একেও বললাম 30 নাও, সবাই নিচ্ছে। এখন ওর কানে কানে যাই বলতে হবে, শোন তুই এখন নিস না 30, তুই পরে নিস। পরে না, তুই নিস না রে ভাই, তাহলে তুই উপরে শুইতে পারবি। তাহলে ওকে তাহলে বলতে হবে যে তুমি কি নিও না, 30টা তুমি নিও না। তো আপনি কিভাবে বলবেন? তো আপনি আলাদা করে আপনি এই 3 নাম্বার জনকে একটা আলাদা একটা ক্লাস দিতে হবে। কিভাবে ক্লাস দিবেন? 3 নাম্বার বক্সকে আপনি আলাদা একটা ক্লাস দেন। ক্লাসের মধ্যে বক্স দিলেন না, ওখানে একটা নাম দেন, যেমন দিলেন নো মার্জিন, একটা নাম দিলেন আর কি ভাই। এটা আপনার নো মার্জিন লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি দিলাম নো মার্জিন, আর এখানে একটা লিখে দেন ডট নো মার্জিন। ডট নো মার্জিনের মধ্যে আপনি লিখে দেন, কি লিখবেন ওরা বলে দেন যে তুই নিস না। তো আপনি ওকে লেখেন মার্জিন রাইট, মার্জিন রাইট কি আসে, মার্জিন রাইট চলে আসে। ওকে আপনি দেন মার্জিনে তুমি 0 আপনি দিতেও পারেন, 0 পিক 0 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম, শেষের জনকে একটা নাম দিলাম নো মার্জিন। নো মার্জিনকে বলে দিলাম তুই বাবা তুই মার্জিন রাইট নিস না। যদিও সবাইকে বলছি নিতে, বক্সকে বলেছি মার্জিন রাইট 30 পিক্সেল নাও, নিয়েছিস কিন্তু সবাই। শেষের জনকে আমি না করে দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো ও দেখেন কথাটা আমার শুনছে, ও মার্জিনটা ডান দিকে নিবে না, না নেওয়াতে ওর কিন্তু এখানে তার জায়গা হয়ে যাবে। দেখবেন 1 2 3, দেখছেন ক্লিক করলে ওর জায়গা চলে আসে। কারণ কি, ওর ডান দিকেও জায়গা নিয়েছে, ছেড়ে দিছে, ও ডান দিকে তার জায়গা নিয়েছে, ও আর জায়গা নেয়নি, এই জন্য ফিল আপ মতো চলে আসে। তো আমি তাহলে শেষবারের মতো বলি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত জায়গা হচ্ছে 960 পিক্সেল। 960-এর মধ্যে আমি গ্যাপ দিব 2টা, এখানে হলো 30, এখানে হলো 30। 30 30 কত 60। 960-এর থেকে যখন 60 চলে যাবে, যদি বাদ দেন থাকে কত 900। তো 900টায় 3টা ছবির মধ্যে আমাকে ভাগ করে দিতে হবে। তো 300 300 300, এই হলো 900। তো এইভাবে আপনি 3টা ডিপকে আপনি হিসাবটা করতে হবে। না তো উপায় নেই ভাই, সবারে যদি দিতে চান চিপস, তাদের একজন তো পাবে না, তাকে তো ম্যানেজ করা লাগবে। তাকে আমি এইভাবে ম্যানেজ করলাম যে এই হিসাব আর এই সাজানোটা আপনারা না বুঝলে বলেন, সমস্যা নেই ভাই। স্যার লাস্টেরটা আমরা বক্স নো মার্জিনের জায়গায় ওই জায়গায় কি শুধু নো মার্জিন দিছি, বক্স দিয়ে নেই, মানে এইটা কি? আচ্ছা আপনি কি বললেন যে 3জন না, 3জনকে তো নাম রেখেছি বক্স। এই দেখেন এই 3টার কলামের নাম হচ্ছে নাম বক্স, এই কলামের নাম হচ্ছে বক্স, তারপর হচ্ছে এই কলামটারও নামও হচ্ছে বক্স। 3জনকেই বলছি তুমি উইথ 300 হও, লেফট ফ্লট লেফট হও, মার্জিনটা রাইট 30 পিক্সেল করে তুমি মার্জিন দিয়ে ছেড়ে দাও। 3জনকে বলছি, কিন্তু 3জন নিতে যায় দেখলাম যে ওই একজন পড়ে যাচ্ছে, তো একজনকে আলাদা করে বলে দিতে হবে যে ওর একটা নাম দিলাম। এখন ওকে বলতে গেলে ওর একটা নাম দিয়ে বলতে হবে না, তো ওর নাম দিলাম নো মার্জিন দিলাম। আপনি নো মার্জিন অন্য কিছু দিলেও কাজ করবে। তো
তো এই নাম দিয়ে তাহলে বক্স নো মার্জিন হবে না নামটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ভাই, বক্স নো মার্জিন, ওর নাম দিলাম নো মার্জিন, নো মার্জিন। এইটাই, এখানে বক্স সব নাম দরকার না। মনে করেন একটা লোকের, ধরেন আলামিন ভাই, আপনার নাম হচ্ছে আলামিন হোক, আপনার পুরো নাম কি? মোহাম্মদ আলামিন হোসেন সাকিব। আপনার নাম হচ্ছে আলামিন হোসেন সাকিব। এখন মনে করেন আপনার আব্বাই ডাকলো, আলামিন এদিকে আয়, তা আপনি দৌড় দিবেন, আব্বার কথা শুনলেন। এখন নিচ থেকে আপনার বন্ধু দৌড় দেবে, সাকিব ভাই এদিকে আয়, তা আপনি কি বলবো, ওই খাড়া আইতেছি। তো দেখা গেলো আপনাকে সাকিব বলে ডাকাতে আপনিও কিন্তু সাড়া দিলেন। তো ব্যাপারটা কি দাঁড়াইলো, আপনার নাম দুই তিনটা হইতেই পারে, আপনি যেভাবে ডাকেন সে শুনবে। তো এই লোকের নাম হচ্ছে বক্স, আর একটা নাম হচ্ছে নো মার্জিন। হ্যাঁ, আপনি নাম দিলেন ওকে। বুঝতে পেরেছেন এবার? স্যার জি। জি ভাই। এখানে হচ্ছে যে নো মার্জিন ক্লাসটা ইউজ না করে লাস্ট চাইল্ড ইউজ করলে কি কাজ করতো? মুরাদ ভাই করতো, ওই লাস্ট চাইলের দিকে আমি যাই নাই। লাস্ট চাইলতে গেলে আচ্ছা দেখছেন আলামিন ভাইয়ের মতো অনেকেই আছেন, ওনারা বলবেন যে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ স্যার, আজকে আপনার সাথে আমার শেষ ক্লাস, আর করবো না। আমি আর ওদিকে, আমি ওদিকে যাইতে চাই স্যার না। আমার প্রেজেন্টটা দিন স্যার। প্রেজেন্ট দিব? আচ্ছা, হ্যালো স্যার আমার প্রেজেন্টটা কি হয়েছে স্যার? প্রেজেন্ট কি আপনার হয়েছে? আমি কিভাবে বলবো ভাই আপনার প্রেজেন্ট হয়েছে কিনা? আচ্ছা, আপনি প্রেজেন্ট কিনা আমি কেমনি করবো কোন? আমি একটু খুঁজতে হবে, বলেন নাম বলেন। আমার মুরাদ ওয়াহিদ। স্যার আমার 4 নম্বরে লিটন আগে। আচ্ছা আচ্ছা, আমার সবাই একটু লাইনে খাড়া হইন, হ্যাঁ আমি দিতেছি। মুরাদ ভাইটা দিয়ে দিয়েছি। আচ্ছা, মুরাদ ভাইটা দিছি। ও রকি ভাই মনে হয় এখনো আসেন নাই। ভাইয়া আমি আসি ভাইয়া, রকি আমি অনেক আছে? খুশি আছি। ও কেজিএফ হিরো রকি ভাই, জি ভাইয়া। একটু চুলটা বড় বড় রাখেন, স্যার হ্যাঁ আপনাকে সিনেমা বানাইতে হবে। হ্যাঁ 4 নম্বরে লিটন। 4 নাম্বার হচ্ছে লিটন দাস। জি ভাই, আপনাকেও দিয়ে দিলাম। আর কার কার লাগবে বলেন ভাই। আমি শুধু আপনাদের এই একটা জিনিসই দিতে পারি, সেটা কি জানেন? প্রেজেন্ট দিতে পারি, আর কিছু দেওয়ার মতো নাই, নিঃস্ব আমি। রিক্টর, তাই আমাদের যখন পরীক্ষা নেবেন তখন মার্কস বেশি দিবেন, এটাও আপনার হাতে। ও এটাও আমার হাতে? আচ্ছা আচ্ছা, কত চালাক চালাক। আচ্ছা, আর দেখি আর আর কে কে আছেন এখানে? আর কে? মাসুদ রানা ভাই মনে হয় আসেন নাই, আসমা আপু আসেন নাই, ওনারা কোথায়? জাতি তো ওনাদেরকে খুঁজতেছে। হাই আল্লাহ, আজকে 18 জন কেন ভাই? আজকে আটকে আপনাদের কি মানে শীত পড়ছে? ভাইয়া আজকে খুব শীত। শীত না? ও আচ্ছা, তো 25 জন যদি হন, তা আমি বাদে তো 24 জন, সে হিসেবে তো 24 জন কই, 18 জন প্রেজেন্ট দেওয়া একটু। আচ্ছা, রকি ভাইয়ের দুইটা, আচ্ছা তারপর ভাইয়া আমি আমার ওই যে মানে ডেস্কটপের ওই যে মাইক্রোফোনের ইয়া নাই তো, মানে বলবো যে যে মানে ওইটার ব্যবস্থা নাই, এই কারণে আমার ডেস্কটপে বক্সে কানেক্ট করা আছে, আর ফোন দিয়ে আমি কথা বলার সময় আর কি বলবো। ও আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ভাই রানা ভাই মনে হয় আছে, মেসেজ করলো। হ্যাঁ, আমি মেসেজটা দেখছি, মানোয়ার ভাইয়ের মেসেজ, যে আর কেউ থাকলে অ্যাটেন্ড হয়ে নিয়ে। তো এবারকে আপনারা এবার এটা নিয়ে একটু বলেন যে এখনো কাজ শেষ হয় নাই, হিসাবটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমায় বলেন। না ভাই, আপাতত আমার সমস্যা নেই, যেটা বুঝি না ওটা বুঝে গেছি এখন। আচ্ছা, আপনাকে একটা আপনি যেটা একটা কোশ্চেন বিষয় আছে স্যার করছিলেন যে এখানে। তৌফিক ভাই, যে আপনি বললেন একটা হিসাবটা একটু বুঝি নেই, ওটা কি হিসাবটা বুঝছেন এখন? জি ভাই, এখন বুঝছি। যে সবকিছুরই একটা শেষ করতে পারলে তো বুঝে আসে আর কি, নাহলে আবার বুঝে আসে না। যে আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জি, কবির ভাই বলেন। স্যার সেটা হলো এখানে যখন আমরা এই লাস্ট যে বক্সটা আছে এই বক্সটার নাম দিলাম আমরা বক্স নো মার্জিন। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আমরা শুধু বক্সটা তুলে দেই, শুধু যদি নো মার্জিন করি, মানে অন্য একটা যদি ক্লাস হয়, হুম সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাস যেখানে মার্জিন রাইট 0 পিক্সেল করলাম, হুম হুম সেক্ষেত্রে কিন্তু ছবির সাইজ টাইজ সবকিছু চেঞ্জ হয়ে যায়। হুম হুম হুম। জি জি, আচ্ছা, এই যে আমাদের কবির ভাই কিনা একটা সুন্দর কথা বলছে, যে খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যদি এটার এই বক্স নোমান নামটা যদি চেঞ্জ করে দিই, দিলাম মনে করেন ওর নাম দিলাম, ধরেন দিলাম একটা কিছু, যেমন রকি ভাই দিলাম, তো রকি ভাই নামে যদি লিখি রকি ভাই মার্জিন একটা কিছু নো মার্জিন, কিন্তু আমি যে বক্সদেরকে যে বললাম যে তোমার প্রত্যেকটা বক্স উইথ
কমে যাও, ফ্লোট বামে চলে আসো, এগুলো তো এর জন্য আর খাটবে না। কারণ হচ্ছে এই বক্স নামে যে নামটা, এই সিএসএস গুলোও পেয়েছে, এই সিএসএস ইমেজ গুলোও কিন্তু পাইছে, কিন্তু আমি নাম কিন্তু টোটালি যদি সরাই দেন, একটা নাম যদি রাখেন, তাহলে কিন্তু এই বক্সের যে সিএসএস, এই যে টোটাল এই নামের সিএসএস গুলো কিন্তু ওর মধ্যে অ্যাপ্লাই হবে না, যেটা কিনা কিছুক্ষণ আগে কবির ভাই যেটা বললেন, খুব সুন্দর কথা বলছেন ভাই। এই বক্সের সাথে যে সমস্ত সিএসএস, এগুলো কিন্তু একটাও পাবে না, ইমেজগুলো পাবে না। তো একটা ব্যাপার, কষ্ট, জীবন নষ্ট, তাই না? তো এখানে এই জন্য নো মার্জিনে বক্সের সিএসএস গুলোও পাইলো, নো মার্জিনের একটা সিএসএস সেটাও পাইলো। জি ভাই, কবির ভাই খুব সুন্দর কথা বলছে। জি, আর কার বুঝতে পারেন নাই, বলতে চান, মুখ ফুটে বলতে পারেন না, বুক ফাটে তো মুখ ফোটে না, এরকম থাকলে ভাই বলেন, যেটা ভাইয়া বুঝ- আমার অ্যাটেন্ডেন্সটা দিলে ভালো হতো ভাইয়া। অনেক ভালো হইতো না, খুশি হইতেন। আচ্ছা, জি, আপনার খুশি আমার কাম্য। যে নামটা বলেন, আপনার নাম হচ্ছে এমডি হাসনাইন। এমডি হাসনাইন। কোথায় কোথায় যাবেন, কোথায় যাবেন, কত নম্বর রুল? আপনার রুল মনে আছে? এই যে 25। 25, তাই না? হ্যাঁ 25। আচ্ছা 25 হয়ে গেল। আর কে আছেন বলেন? 20 জন হলো, আর আজকে 28 জন আসেনি, সরি 8 জন আসেননি। আচ্ছা, তো দেখেন এখানে তাহলে আমরা কি করে ফেললাম, আমরা একটা কলাম করে ফেলছি, কলাম করে ফেললাম কিন্তু ভাই, কলাম করে ফেললাম। আচ্ছা, এখানে আরো কিছু কাজ, আচ্ছা যেগুলো আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। আমি আবার তাড়াতাড়ি পড়াইতে পারি না, এই একটা সমস্যা। যাই হোক, সবাই একরকম না আর কি। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস যে আমি কি কি করলাম, আমি এখানে ছবিগুলো রাখলাম, ছবি করলাম, সব কিছুই ওকে, নো মার্জিন, আমি 0 পিক্সেল দিলাম। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ছবিগুলো ঠিক হলো, সবগুলো আসলে এখন একটা একটা করে ঠিক করি। এই যে দেখেন হেডিং, হেডিংয়ে দেখে তাকাই, হেডিংটা কেমন, হেডিং আসছে ঠিকই কিন্তু কেমন জানি ঠিক হয়নি, কেমন জানি লাগে আর কি, কেমন কেমন লাগে জানি, মানে ঠিক নাই, এদিকে একটু খালি, এদিকে একটু খালি। তো এটা কি করা উচিত বলেন তো? এই হেডিংকে তো একটা কিছু কাজ করা উচিত। হ্যাঁ, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে এই হেডিংটাকে কালার যদি দিতে চান, বা এইভাবে রাখলেন, কালার দিতে চান, তা আপনি ওকে আপনি সিএসএস ধরেন, কিভাবে ধরবেন? তা আপনি বলেন যে হেডিংটা কোথায় আছে, এখানে না? তা আপনি বলেন যে হেডিং যেহেতু এখানে আছে, ওর বাবার নাম কি? ওর বাবার নাম হচ্ছে বক্স, বক্সের ছেলে হচ্ছে এই 4 ছেলে, 1 2 3 4, বক্স, তারপর হচ্ছে S2, তারপরে দেন ডট বক্স, ওর ছেলের নাম কি? S2। এর মধ্যে আপনি কি দিবেন, আপনি এখন বলতে চান যে তোমার কালার COL, ওর কালারটা কি হোক, তুমি একটা কালার দিলে, যেমন অরেঞ্জ দিলে, ORANG, অরেঞ্জ, আপনি অরেঞ্জ কালার দিলে, তাহলে কি হবে, যতজন নাম বক্স আছে, বক্স প্রত্যেকটা বক্সের S2টা কি হয়ে যাবে, আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে। দেখেন এখানে একটা বক্স আছে, বক্স S2। তো ও যেহেতু আমি ওকে এটা বলছি, ও কি করে ফেলবে, ও আপনার দেখেন এগুলো সব অরেঞ্জ কালার হয়ে যাবে। তো আপনি রিফ্রেশ দেন, সবগুলো অরেঞ্জ কালার হয়ে গেছে। যাক, অরেঞ্জ কালার হয়ে গেল, একটা কাজ শেষ হয়ে গেল। যে কিভাবে এখন আমাদের S2 কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন চান যে প্যারাগ্রাফগুলো একটা খেয়াল করে দেখেন, এগুলো ঠিক করতে হবে। প্যারাগ্রাফগুলো দেখেন, এখানে ডান দিকে গ্যাপ, ডান দিকে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এই গ্যাপগুলো দেখতে না প্যারাগ্রাফ লাগে না, যদি ফিল আপ থাকতো অনেক ভালো লাগতো। তো আপনি এখানে প্যারাগ্রাফকে ধরবেন কিভাবে? ধরতে গেলে ওকে বলতে হবে যে প্যারাগ্রাফটা কার বাবা, ওর প্যারেন্টকে, ওর হচ্ছে বক্স, বলবেন যে বক্স আর হচ্ছে P, এইভাবে সিরিয়ালি যেতে হবে, তাই না? তো আপনি এখানে আবার সুন্দর করে বলে দেন ডট বক্স, তারপর স্পেস দেন, একটা স্পেস কিন্তু ভাই, তারপর দেন পি লিখে এখানে কার্লি ব্রেসেসের মধ্যে লিখে দেন টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন, যে জাস্টিফাই চলে আসছে, জাস্টিফাই সেমিকোলন দিয়ে দেন। আপনি বলতে চান টেক্সটগুলো অ্যালাইন হবে জাস্টিফাই। টেক্সট অ্যালাইন কিন্তু 4 রকমের আছে ভাই, জাস্টিফাই আছে, সেন্টার আছে, লেফট আছে, আর রাইট আছে। জাস্টিফাই দিলে কি সুবিধা হয় জানেন? সব লেখাগুলো জাস্টিফাই হবে, মানে সব দিক দিয়েই ইস্যু হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে।
এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো থাকবে না। এই যে এখানে যে কোথায়, এই যে এখানকার যে গ্যাপ, এই গ্যাপগুলো আর থাকবে না। রিফ্রেশ করে দেখি, দেখেন রিফ্রেশ করার পর দেখেন সব গ্যাপগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন সাইটটা কেমনে হইলো, কোনো লাইন কি কমে গেছে? না রে ভাই, লাইন কমে নাই। ওরা খুব চালাক, ওই করছে কি, দেখেন লরেম ইপসাম, এখানে একটু গ্যাপটা বড় করছে, এখানে একটু গ্যাপ বড় করছে, করে করে লাইনগুলো ওরা ফিল আপ রাখছে। এবং যেখানে যেখানে গ্যাপ গ্যাপ দেখুন, এখানে গ্যাপটা কিন্তু কম, ওটা ওদের হিসাব মতো। আবার দেখেন এখানে শুরুতে অনেক বড় গ্যাপ দিছে, লরেম থেকে ইপসাম থেকে অনেক বড় গ্যাপ, দেখেন এইটুকু গ্যাপ। তো এই দেখেন এখানে একটু গ্যাপ, এই যে এখান থেকে এখানে গ্যাপ দিছে, এখান থেকে এটা পুরো গ্যাপ। তো যেখানে ওটা গ্যাপ ট্যাপ দিয়ে দিয়ে মোটামুটি সব সমান রাখছে। তো দেখতে একটা কি লাগে, একটা স্পেস লাগে, যেন একটা স্পেস আছে। তারপরে জাস্টিফাই করে দেন। এবার চলে যাব, আমাদের প্যারাগ্রাফটা মোটামুটি ঠিক হয়েছে, এখন অ্যাঙ্করটা একটা ঠিক করা লাগবে। এটা যদি ঠিক করতে পারি তাহলে মোটামুটি হয়ে যায় আর কি। এটা কেমন জানি লাগে দেখতে। তো অ্যাঙ্করটাকে যদি করতে হয়, অ্যাঙ্করটা ওর বাবার নাম কি, যে অ্যাঙ্করটা, ওর প্যারেন্ট হলো বক্স, আর বক্সের চারটা, এই বক্সের ক্লাসের চারটা ছেলে মেয়ে, ইমেজ, H2, প্যারাগ্রাফ, আর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তা আপনি ওইভাবে যেভাবে ধরছেন ওইভাবে একেও ধরতে হবে, যে ডট বক্স স্পেস, একটা স্পেস দিবেন, তারপর এ দিবেন, তারপর কার্লি ব্রেসেসের মধ্যে আপনি আপনার সিএসএস গুলো লিখবেন। এখানে একটা কথা মাঝখান দিয়ে মনে পড়লো, তাই বলে ফেলতেছি, সিএসএস এর মধ্যে স্পেস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি দুই চারটা ভুলে যদি দুইবার তিনবার যদি স্পেস দিয়ে দেন, তাহলে কিন্তু কাজ করবে না। জন্য সিএসএস এর মধ্যে স্পেস দেওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সাথে কাজ করতে হবে। আপনি আস্তে আস্তে করেন, কিন্তু ঠান্ডা মাথায় করেন। এটা হলো ঠান্ডা মাথার কাজ, গরম মাথার কাজ না। যাদের মাথা গরম আছে তারা মাথার মধ্যে ফ্রিজে পানি বোতল নিয়ে রাখতে পারেন। আমার এরকম হয়েছিল বুঝছেন, ম্যাট্রিক পরীক্ষার সময়। মানে ম্যাট্রিক পরীক্ষার সামনে এত পড়া কেমনে পড়বো, হাতে সময় কম, আমি পড়তেছি আর পড়তেছি, ভাল লাগে না, শেষ হয় না। মানে আমি শেষ হয়ে যাইতেছি, কিন্তু আমার পড়া আমি আর শেষ হইতেছে না, আমার খুব গরম লাগতেছে। তো মারে বলছে, মা ফ্রিজ থেকে বোতল নিয়ে আসেন। কেন, কি করবি, ঠান্ডা পানিতে খাওয়া নিষেধ, মানে খাইতে পারবো না। না খাবো না, মাথায় দিব, মাথায়। তো মাথায় দিয়ে রাখতাম আর কি ওই বোতল। তো বোতলে কাজ হইতো না, তো মা করতে কি, ওই আপনার ফ্রিজের মধ্যে মিল বিটা আছে না প্যাকেট, ওইটা দিয়ে রাখতাম আর কি। ওইটা আবার মাথায় রাখাও যেত, আবার পড়াও যেত আর কি, আমি ব্যালেন্স রাখতে পারতাম। তো কোনো সময় মিল বিটা, কোনো সময় দেখা যেত মা টমেটো নিয়ে আসতো ফ্রিজ থেকে, ওই টমেটো কানের মধ্যে ধরে রাখতাম, কান গরম হয়ে যেত আমার, এত পড়া কিভাবে শেষ করবো। হ্যাঁ, তো মা বলতো যে এত টেনশন নিও না, দেখা যাবে ইনশাল্লাহ তোমার পরীক্ষা সহজই হবে, টেনশন নিবা না, আস্তে আস্তে করো, হয়ে যাবে। তো যাক, মা আমার জন্য খুব সাপোর্টেড, সব কিছুতে সাপোর্ট করে। তো এই হলো ব্যাপার। যাক, আপনার সাথে মাঝে মধ্যে গল্প টল্প করি বুঝছেন। আচ্ছা, আর একটা গল্প করার মতো তবে এটা দরকার আছে। কারণ সকাল 9টা থেকে নিয়ে যদি 12 ক্লাস নিই, আমি একটা মানুষ কই যাব বল, আপনাদের ছাড়া কই যেতে পারি। আর ভাই আমাদেরও এইভাবে একটানা ক্লাস করলে বোরিং ফিল হবে বুঝছেন, জি জি, মানে ক্লান্ত হয়ে যাবো, যে এতক্ষণ ধরে হুট করে তো অভ্যস্ত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, একদম ঠিক বলছেন, ঠিক বলছেন ভাই, একদম। একটা গল্প করে আমাদেরকে একটু ফোকাসে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করি আপনাদেরকে নিয়ে আগাইতে। ধন্যবাদ আপনাকে। জি অবশ্যই, আপনাকেও। তো দেখেন আমরা এখানে তাহলে, আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমরা, স্যার আমি এটা, হ্যাঁ জি বলেন শরীফ ভাই। স্যার আমি প্রেজেন্টটা হয়নি তো স্যার। প্রেজেন্ট হয়নি না, আচ্ছা আচ্ছা, নাম রোলটা বলেন, আমি দিয়ে দিচ্ছি। শরীফ হোসেন স্যার। রোলটা কি মনে আছে আপনার? 13 রোল স্যার। 13, শরীফ হোসেন ভাই, জি, প্রেজেন্ট দিয়ে দিলাম। আজকের মতো এরকম মানে অনেক প্রেজেন্ট কম, প্রত্যেকদিন তো 28, 27, 28 থাকে। আজকে বাকি ভাইরা কই, একটু খোঁজখবর নিয়ে তো, মেসেঞ্জারে নক দিয়ে দেখেন তো ভাই, ওনারা কই, ওনার নাম মেনশন করতে পারেন। হাসনাইন ভাই তো আসছেন মনে হয়, হ্যাঁ। রাকিব ভাইকে 2 দিন ধরে পাচ্ছি না, কি হয়েছে আল্লাহ জানে, অসুস্থ কিনা, আমার মতো অসুস্থ কিনা কে জানে।
যাকে আল্লাহ তাআলা ওনার সুস্থতা দান করুক। ওই যে আজিজুর রহমান ভাই আজকে আসেন নাই, ওনারে কে ঘুম থেকে উঠাবে বলেন? আশেপাশে থাকলে এখন আর একটু আওয়াজ দেন। আসমা আপুর দেখে পাচ্ছি না। তারপরে এই যে এখানে কে, নীলাঞ্জনা দেব, আয় হায় উনি কই? উনি দিকে আজকে নেই। দেখেন মেসেঞ্জারে কেউ যদি নক দিয়ে বলে যে আমি আছি, আমার যারা স্যার নীলাঞ্জনা দেব আপু কালকে বলছিল দুপুরে ক্লাস করবে। ওহো, তাই তো, আমার তো একদম মনে নাই। আচ্ছা, তাহলে ওনাকে পাওয়া যাবে দুপুরে। আপনি মিতু আপু না, সরি আপনি বেহেশতি আপু? জি স্যার। আচ্ছা, বেহেশতি আপু, ঠিক আছে। বুঝতেছেন তো আমি যেগুলো বলতেছি? জি স্যার আমি বুঝছি, আমি কমপ্লিট করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, যাক ভালো তো। আচ্ছা, তো দেখি এখান তাহলে বক্সের মধ্যে এই স্যার জি স্যার ক্ষীরোদ সেন প্রেজেন্টটা করে দিন স্যার, ক্ষীরোদ সেন পরে দিলেও হবে। নামটা, সরি আপনার ইসেটা বলেন, রোল নাম্বারটা বলেন। 16 ক্ষীরোদ সেন প্রেজেন্ট। জি, আর কেউ কি আছেন? 22 জন হয়েছেন। 23, 24, 25, 26, 27, 28, আর আছে 6 জন। 6 জনের মধ্যে একজন দুপুরে ক্লাস করবে, সেই অনুযায়ী 5 জন। আচ্ছা, তো আমরা তাহলে বক্স, স্যার আপুকে হচ্ছে লিংকটা কি দিছিলেন দুপুরে ক্লাসের? নীলাঞ্জনা দেব। নীলাঞ্জনা দেব আপুর, উনি আমাকে মেসেজ নক করলেন না, সেটা আমি ওই জায়গায় আমি পাঠাতে পারবো, না করলে আমি কিভাবে দিব? জি স্যার উনি তো আমাদের কারোর সাথে ওভাবে অ্যাড নেই। ও আচ্ছা, আমি ওনাকে বলছি কি আমাকে আপনি মেসেঞ্জারে নক দিয়েন। এখন মেসেঞ্জার বলতে উনি কি বুঝছেন আল্লাহ জানে। এখন উনি যদি আমাকে ফেসবুক মেসেঞ্জারে যদি নক দিতে পারেন, তবেই আমি ওনাকে আমি ওই আপনাদের ক্লাস যখন একটা শেষ হবে তখন আমি দেখবো যে কেউ মেসেজ করছে কিনা। করলে আমি হয়তো ওনাকে ওইভাবে মেসেজ আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। এছাড়া তো আমার তো কোনো ওয়ে নেই ওনাকে দেওয়ার। জি স্যার। আচ্ছা, উনি আপনাদের কোনো গ্রুপের সাথে অ্যাড নেই, মানে ফেসবুকে বা এরকম? না স্যার কোনো গ্রুপের সাথেই অ্যাড নেই। আয় হায়, তাহলে তো বড় সমস্যা হয়ে গেল। আচ্ছা ভাইয়া, জি, ভাইয়া আমার প্রেজেন্টটা একটু দিতেন ভাই, আমি একটু সমস্যা ছিলাম তো এই জন্য জয়েন করতে পারিনি। সুজন ভাই আপনি কত রোল বলেন? 19। 19, ভাড়া হইলো 30 নাকি? জি, জি হ্যালো, শুনছেন আমাকে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো আর একটু আগায় নিই, সেটা হচ্ছে বক্সের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগটা কোথায় কোথায় কোথায়, এই যে বক্সের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটাকে একটু সুন্দর করে সাজাইতে হবে। তো চলে যাই ওকে সাজানোর কাজে। তো লিখবো ডট বক্স অ্যাঙ্কর। হ্যাঁ, এটা লেখার পর এখানে আমাকে কি করতে হবে, এখানে ধরেন যে একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা জানি না, নিচে একটা দাগ আছে, এই দাগটাকে আগে সরাইতে হবে। তো দাগ সরানোর জন্য আমাকে কি লিখতে হবে বলেন তো? দিতে হবে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন যখন আপনি নান করে দিবেন, NON নান, তাহলে কি হয়ে যাবে এটা জিনিসটা, তাহলে কি জিনিসটা লেখাটা চলে যাবে। তো দেখি এখানে লেখাটা চলে যায় কিনা, দেখেন এটার দিকে তাকায় থাকেন, আমি রিফ্রেশটা করলাম, ওইটা কিন্তু চলে গেছে। তো একটা ব্যাপার কাজ হলো যে চলে গেল। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিতে পারি, বা আচ্ছা লেখার কালারটা কিছু চেঞ্জ করি। হ্যাঁ, যেটা আমি লিখছি ওটা লেখার কালারটা চেঞ্জ করতে চাই, কালো রাখতে চাই না। ধরুন আপনি দিলেন রেড কালার করলেন। যদি রেড কালার করেন তাহলে জিনিসটা কি দাঁড়াবে, এই ক্লিক হিয়ার ব্যাপারটা রেড হয়ে যাবে। রেড হয়ে গেল, রেড তো হয়ে গেল। এখন যদি আপনি চান যে এই পুরো জিনিসটা আপনি একটা ব্লক করে ফেলতে চান, কারণ সব এক সাইড হয়ে আছে, পুরোটা যদি তার একটা হয় তাহলে কালার দিতে সুবিধা হবে। আমি আবারও বলি, এটা তো এখন একটা সাইডে পড়ে আছে, পুরো সাইডের মধ্যে যদি আপনি
ব্লক লেবেল করেন, তাই পুরোটার মধ্যে আপনি রং ঢালতে পারবেন, রং দিতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার নিই, BACK ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, অনেক করে দিলাম অরেঞ্জ, ORANG অরেঞ্জ। এটা নিলে কি হবে জানেন, ওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কতটুকু পর্যন্ত, এই ক্লিক হিয়ার পর্যন্ত, ওর জায়গা ওর জমি হলো এটুকু পর্যন্ত। এখন আপনি রিফ্রেশ করলে ওর ব্যাকগ্রাউন্ডটা, ওর এই ব্যাকগ্রাউন্ড জমি পর্যন্ত কালার হয়েছে। আমি যদি ওটা পুরোটাই যদি জমিটা ধরে রাখতাম, পুরোটা ওকে যদি জমিটা দিয়ে দিতাম, তাহলে পুরোটাই চুর এসে কিন্তু কালারটা সে পেয়ে যেত। তো পুরোটা নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, ওকে আবার বলতে হবে যে তুমি পুরোটা জুড়ে নাও। তো ডিসপ্লে করতে হবে, DISPLAY ডিসপ্লে। কী করতে হবে, ব্লক করতে হবে, BLOCK ব্লক। ডিসপ্লে ব্লক যখন করবেন, তো পুরোটা জুড়ে সে কী হবে, জায়গাটা সে পাবে। আর পুরো জায়গা পেলে আপনি রংটা দিলে পুরোটা সে কালার পাবে। দেখুন আমি যদি রিফ্রেশ করি, পুরোটা সে পেয়ে গেছে, কারণ ডিসপ্লেটা আমি পুরোটা কী করেছি, ব্লক করেছি। এখন এটা ওরই জায়গা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেন, ক্লিক হিয়ার এভাবে বাম পাশে থাকলে কি ভালো মানায়? মানায় কিন্তু না, মাঝখানে থাকলে জিনিসটা সুন্দর দেখায়। তো আপনি কি এই টেক্সটটাকে যদি মাঝখানে আনতে চান, আপনাকে কী করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। আপনি এটা বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, TEXT টেক্সট অ্যালাইন সেন্টার, CENTER টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেন। এটা যদি আমি সেভ দিই, দেখে আসি এটা সেন্টার হয়েছে কিনা, যেটা মোটামুটি মাঝখানে চলে আসে, মোটামুটি আগের থেকে কিন্তু মাছ বেটার দেখা যেতেছে, এটা মাঝখানে আসে। এখন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সব লেগে আছে, তাই না? জায়গা কিন্তু নাই, ক্লিক হিয়ার সাথে উপরটা লেখা খুব লেগে আছে। আপনি চাইলে কিন্তু এটাকে এখন একটা সরাইতে হবে। কিভাবে সরাবেন বলেন, আপনি মার্জিন বা আপনার প্যাডিং যেটাই দেন দিতে হবে। যদি এখানে PADDING প্যাডিং যদি দেন, প্যাডিংয়ে দিলে আপনি কি দিবেন, প্যাডিং আপনি অটো না, প্যাডিং আপনি দেন উপরে নিচে দেন 3 পিক্সেল। আর ডানে বামে তার প্যাডিংয়ের দরকার নেই, ডানে বামে অনেক জায়গা আছে, এই দেখেন ডানে বামে বহুত জায়গা, তার ডানে বামে বহুত জায়গা, শুধু উপরে নিচে একটু 3 পিক্সেল প্যাডিং দিলাম, এখন একটু বড় হয়েছে, দেখছেন উপরে নিচে একটু বড় হয়েছে আর কি ভিতর থেকে। তো প্যাডিংটা কিন্তু ভালো হয়েছে দ্বিতীয়তে। আর হইলো এই তো মোটামুটি আগে থেকে কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দেখতে খারাপ হয় নাই কিন্তু। তো আমরা কী করলাম, টেক্সট ডেকোরেশন করলাম যাতে করে ডাকটা চলে যায়। তারপর ব্যাকগ্রাউন্ড কালার করে ফেলেছি আমরা অরেঞ্জ, যাতে করে পুরোটা যেন পায়, কালার রেডও করে ফেলছি, ঠিক আছে। এখানে আপনি মার্জিন দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ডিসপ্লে ব্লক করেছি, টেক্সট অ্যালাইনকে সেন্টার করে দিয়েছি। মার্জিন দিই নেই, মার্জিন টপও দিতে পারেন 5 পিক্সেল বা 6 পিক্সেল দিয়ে দেখতে পারেন। তো মোটামুটি এটুকু পর্যন্ত করলাম। এখন এটা যে আমরা করলাম, এটা কিন্তু গেলে জিনিসটা কিন্তু একটা যদি কোনো চেঞ্জ হইতো কোনো কিছু, তাহলে ভালো হইতো। মানে হোভার করতে চাচ্ছিলাম, তো হোভার করতে গেলে আপনাকে কী করতে হবে, যাকে হোভার করব তার পুরো জিনিসটাই নিতে হয়, এই পুরো জিনিসটাই আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে আবার লিখতে হবে আর কি, যাকে আপনি হোভার করতে চান। এটাকে আপনি হোভার, HOVER হোভার, মানে হচ্ছে যে আপনি এখানে ক্লিক করলে যেন সেটা যেন চলে আসে অন্য কিছু। এখন হোভারে কী করতে চান, আপনি ব্যাকগ্রাউন্ড কালার BACK ব্যাকগ্রাউন্ড আপনি কালার দিতে চান, ধরেন যে আপনি দিলেন 00 দিলেন, আর কালারটা আপনি দিতে চান, আপনি যেটা করতে চান আর কি, COLOR কালার যেটা করতে চান, ধরেন যে আপনি FFFটা দিলেন। আপনি যদি এটা করেন তাহলে দেখবেন যে আপনার এখানে যে চেঞ্জটা আসে কিনা। হোভার করলে দেখেন কালো হয়েছে ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে সাদা হয়েছে লেখা। ওইটা যা দিছেন কমলা আর রেড দিছেন, ওটা ঠিক আছে, কিন্তু হাত নিয়ে গেলে সে কি দেখাবে, কালো আর সাদা দেখাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জিনিসটা অনেক দ্রুত হচ্ছে, তাই না? খুব দ্রুত, এটা একটু মানে স্মুথ হলে ভালো হইতো। এটাকে টাইম ধরে দেন, যে তুমি তো তাড়াতাড়ি হোভার করো না, ট্রানজিশন দিয়ে দেন, TRAN ট্রানজিশন TION ট্রানজিশন যখন দিবেন,
দিয়ে দেন ট্রানজিশন কতক্ষণ দিবেন, আপনি 1 সেকেন্ড দিতে পারেন। 1 সেকেন্ড যখন দিবেন তখন সে রিফ্রেশ যদি করি তো দেখবেন যে জিনিসটা যখন আপনি হোভার করবেন খুব সুন্দর করে চেঞ্জটা আসবে 1 সেকেন্ডের মধ্যে। এখন আগে থেকে মোটামুটি অনেক ভালো লাগতেছে, ক্লিক করলেও এটা আগের পরের পেজে নিয়ে যাবে, যে নিয়ে গেল আমাকে। ঠিক আছে, এই হলো আপনার আপনার কিন্তু করে ফেললাম আপনার কিভাবে 3টা কলাম করতে হয়। এটাই হলো মূলত একটা ডিজাইন করলাম আর কি, যে আপনি এই জিনিসটা বুঝে বুঝে করলেন। এটা হয়তো আমাদের করতে অনেক সময় লাগছে, কিন্তু যেদিন আপনি পেরে যাবেন, বুঝে যাবেন, এরকম 5-10 বার করবেন, তো দেখবেন যে এরকম 3 কলাম 4 কলাম আপনার জন্য কোনো ম্যাটার হবে না করাটা। আর সিএসএস গুলোতে মোটামুটি এগুলাই, আরও কিছু অ্যাড হয়, থাক কঠিনের দিকে আমরা যাব না। এগুলো মূলত আপনি যদি আস্তে আস্তে করে শিখেন, আপনি কঠিনগুলো আপনি বুঝতে সহজ হবে, কষ্ট হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যেটা করবেন, এই কলামগুলো আপনারা তো এখন দেখলেনই, আপনারা নিজেরা এরকম 3টা কলাম কলাম করে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, সবাইকে একটু হেল্প করে প্র্যাকটিস করেন। এই হলো ব্যাপার। আর শরীরটাও একটু বেশি ভালো না। তো যাই হোক, কষ্ট করে এই টপিকটা শেষ করছি। আপনারা সবাই যে কজন আছেন সবাই একটু প্র্যাকটিসটা করেন। আপনারা তো একটা জিনিস পারেন, সেটা হচ্ছে হয়তো ক্লাস মোবাইল দিয়ে করতেছেন, শুয়ে আছেন, বসে আছেন। আমি তো বাবা পারি না, আমার 9টা থেকে তো ওই কথা বলতেই হয় 12টা পর্যন্ত, আমার নাই কোনো অপশন। তো আপনারা এই জিনিসটা সবাই একটু ট্রাই করেন, যে আপনাদের জিনিসটা যেন করতে পারেন। একটু করলে আমারও ভালো লাগবে যে আপনারা করছেন। তো আপনারা সবাই তাহলে প্র্যাকটিসটা করেন। এখন একটা ব্রেক দিচ্ছি, তো আপনারা এই ব্রেক থেকে আসেন, আসার পর এই জিনিসটা আপনারা সবাই মিলে করবেন। সবাই মিলে করার পর ওই জিনিসটা আপনারা সবাইকে আপনারা হেল্প করে কাজটা উঠায় নেবেন, যে কার কার বাকি আছে, যার বাকি আছে আপনারা সবাই মিলে তাকে তো সলভ করাই দিবেন, তাতে যেন সবার জন্য হয়ে যায়। যে রনিক ভাই আসছেন? হ্যাঁ আসছি। রোল নাম্বার বলেন রনিক ভাই। 18। রনিক ভাইয়ের রোল হচ্ছে 18। রনিক চক্রবর্তী। জি। আর কেউ প্রেজেন্ট দেওয়া বাকি আছে? আরো 3-4 জন বাকি আছে। আরো কেউ প্রেজেন্ট দেওয়া বাকি থাকলে বলেন। আচ্ছা, এখন তাহলে একটা ব্রেক দিচ্ছি, আপনারা 20 মিনিট পর আসেন। আসার পর এরপর আপনারা প্র্যাকটিসটা করে ফেলবেন, কেমন?